সবাইকে শুভেচ্ছা। আমাদের একটু দুর্যোগপূর্ণ একটা শুরু হলো ইলেকট্রিসিটির কারণে। আমরা এটার নাম দিয়েছি যে এটা প্রতিবিপ্লবী বিদ্যুৎ, মানে আমাদের সাথে কোঅপারেট করছে না। এনিওয়ে আমরা মোটামুটি শুরু করতে পারছি, একটু দেরিতে শুরু হলো, সেই জন্য ক্ষমা চাইছি। এবং আপনারা যে ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, এটা একদিক থেকে প্রমাণ করে যে আমরা এই ধরনের আলাপ আলোচনার সাথে থাকতে চাইছি এবং আপনাদের সবার কমিটমেন্টেরও একটা জায়গাটা নিশ্চিত করে। তো আমরা এই জুলাই গণপরিসর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা আমরা বলেছি যে একটা শিথিল প্ল্যাটফর্ম ফেডারেশন হিসেবে কাজ করবে, যারা ঢাকা শহরে বিভিন্ন এই গত 5-6 বছরে যুক্ত ছিলেন নানাভাবে, যে সমস্ত ব্যক্তি এবং ইন্টেলেকচুয়াল বিভিন্ন গোষ্ঠী কিংবা অ্যাক্টিভিজমের বিভিন্ন গোষ্ঠী, তারা এটাতে অংশ নেবেন। আমরা ইতিমধ্যে আমাদের সাথে কয়েকটা গ্রুপ যুক্ত হয়েছে এবং এটা এখনও ফর্মিং পর্যায়ে আছে। আমাদের জুলাই গণপরিসর এটা এখনও চূড়ান্ত কিছু না, আরও অনেক গ্রুপ আমরা আশা করি যুক্ত হবে এবং আমরা যতটা সম্ভব যাদের নিজ নিজ কাজের বাইরে একসাথে কিছু কমন কর্মসূচির মধ্যে থাকতে পারি কিনা, যার উদ্দেশ্য হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থান আমরা বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস এবং এটার বয়ান এবং এটাকে কেন্দ্র করে যে ঐতিহাসিক মোর্চা গড়ে ওঠার সম্ভাবনা আছে, এটাকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে কতদূর আগাতে পারি সেটা হচ্ছে একটা উদ্দেশ্য। তো আমরা প্রাথমিকভাবে যেটা বলেছি আমাদের একটা খসড়া যে উদ্দেশ্য সংক্ষিপ্ত আকারে, সেখানে আমরা দুটো কথা বলেছি। একটা হচ্ছে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য হিসেবে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের দায়িত্বশীল বিচার বিশ্লেষণ করে বিভিন্ন দিকের লিখিত ও ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করা, এমন গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে বয়ান উৎপাদন করা যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে দেশের সকল মানুষকে অন্তর্ভুক্ত করে। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য। এবং যদি এই প্ল্যাটফর্মটাকে আমরা সক্রিয় এবং ক্রিয়াশীল রাখতে পারি এবং এটাকে আমরা ফাংশনাল রাখতে পারি, সেক্ষেত্রে অন্তত আরও দুটি লক্ষ্য আমরা হয়তো নিয়ে কাজ করতে পারবো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক দলসহ সক্রিয় অপরাপর পক্ষের জন্য পরামর্শমূলক এবং সংযোগমূলক আয়োজন করা। 2, সমাজের বিভিন্ন অংশে যারা মতাদর্শিক দূরত্বে অবস্থান করছে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংলাপে মধ্যস্থতা করা। এটা যদি আমরা এই প্ল্যাটফর্মটা আমরা যেভাবে পরিকল্পনা করেছি সেভাবে যদি আমরা চালাতে পারি, তাহলে এটাও আমাদের উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আজকে আমরা দেখছেন যে আমাদের কয়েকজন নির্ধারিত আলোচক আছেন। প্রথমে সূত্রধর হিসেবে আজকে একটা লিখিত প্রবন্ধ উপস্থাপন করবেন মোহাম্মদ আজম। যদিও আমার ধারণা যেহেতু সময়ের অভাব আছে, উনি হয়তো পুরো প্রবন্ধটা পড়বেন না, এখানে এই প্রবন্ধের উপর ভিত্তি করে কথা বলবেন। এর বাইরেও আমরা চেষ্টা করেছি যে অন্তত আমাদের 12 জনের মতো আলোচক আছে, তারা এখানে আলোচনা করবেন। তারা নানাভাবে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতে তারা কিভাবে, বর্তমানে ও ভবিষ্যতে তারা কিভাবে এটাকে দেখছেন সেই বিষয়ে আমরা তাদের কথা শুনবো। এখানে আসন সংখ্যা আসলে আমাদের আলোচক মোট 12 জন, কিন্তু আসন সংখ্যা আছে 7টা। তো আমরা এটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবো এইভাবে যে প্রথমে 7 জন বসবে, তারপর আলোচনা শেষ হলে তারা নিচে যাবে এবং যারা এখানে বসতে পারছে না তারা এখানে আসবে। এভাবে আমরা এটাকে ঠিক করবো আর কি। তো আমি তাদের নাম প্রথমে পড়ছি যে কারা আপনারা নাম দেখেছেন। তারপরেও মোহাম্মদ আজম আজকে লিখিত প্রবন্ধ সম্পর্কে কথা বলবেন। এছাড়াও অলিউর সান, তিনি লেখক ও শিক্ষক। আমিরুল রাজীব, তিনি শিল্প ইতিহাসবিদ ও সংগঠক। এছাড়া আছেন আরিফ খান, তিনি একজন আইন বিশেষজ্ঞ। উপমা অধিকারী, তিনি শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ফোকলোর এক্সপেডিশন বাংলাদেশের রাইটার হিসেবে উনি জড়িত। উমামা ফাতেমা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া আছেন কামার আহমদ সাইমন, চলচ্চিত্র নির্মাতা। তুহিন খান, লেখক, অনুবাদক ও অ্যাক্টিভিস্ট। মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক এবং সম্প্রতি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে যুক্ত হয়েছেন। মাহফুজ আলম, তিনি এই আন্দোলনের খুব ঘনিষ্ঠভাবে যারা ছিলেন তাদের মধ্যে একজন এবং এই বর্তমানে যে ছাত্রদের পক্ষ থেকে যে লিয়াজু কমিটি হয়েছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া আছেন রব মনু, বয়াতি। এছাড়া আছেন রাখাল রাহা, লেখক ও সম্পাদক। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা এর মধ্যে এই নামগুলোর মধ্যে যারা উপস্থিত আছেন তারা একটু এখানে এসে আসন গ্রহণ করবেন। আমাদের যেটা ছিল যে প্রত্যেক আলোচকের জন্য 10 মিনিট করে আমরা নির্ধারিত করেছিলাম, কিন্তু যেহেতু আমরা একটু দেরিতে শুরু করেছি, আমরা প্রত্যেক আলোচকের কাছ থেকে 2 মিনিট করে কেড়ে নিব এবং 8 মিনিট করে তারা বলবেন। আর এরপরে হচ্ছে এখানে অনেকেই আছেন আমাদের পরিচিত, যারা নিজেরা এই আন্দোলনে নানাভাবে জড়িত ছিলেন। গত 8-10 বছর যাবৎ বিপুলভাবে সক্রিয় এই ধরনের অনেক মানুষ এখানে আছেন, তারাও কথা বলবেন এবং আমরা যারা এখানে উপস্থিত আছি তাদেরও আমরা সংক্ষিপ্ত মন্তব্য নেব, এটা নির্ধারিত আলোচনার পরে। তো এই পর্যায়ে আমি মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লেখক, তাকে তার প্রবন্ধের ব্যাপারে আলোচনা করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। খুব খারাপ অবস্থার মধ্যে আমরা আছি এবং এখানে আমার প্রচুর অভিজ্ঞতা আছে। এই অডিটোরিয়ামে আমি অন্তত 100 প্রোগ্রাম করেছি। এখানে ইলেকট্রিসিটি এবং ঝামেলা করলে
এবং এসি যদি ঠিকমতো না চলে তাহলে একটু খারাপ অবস্থা হয়। আমরা চেষ্টা করব যথাসম্ভব এত বক্তা এবং নানান ধরনের মন্তব্য পরিকল্পনার ভিড়েও যথাসম্ভব তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করতে। আমি একটা আগ বাড়িয়ে লেখার একটা প্রস্তাব দিয়েছিলাম এবং অন্যরা সম্মত হয়েছে। তো এটা মোটামুটি 4500 শব্দের মতো একটা লেখায় দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন যে আমি এখানে খুব সামান্য পরিমাণে এবং প্রবন্ধটির অর্ধেক পরিমাণ এখানে সংক্ষেপে উপস্থাপন করব। যদি কারো আগ্রহ থাকে, আমাদের গ্রুপে এটা দেওয়া আছে, যদি কারো আগ্রহ থাকে এটা ছাপা হবে একাধিক জায়গায়, অলরেডি আমার সঙ্গে কথা হয়েছে। তারপরও যদি ইমিডিয়েটলি কারো এই প্রবন্ধটি পাওয়ার আগ্রহ থাকে তাহলে আমাকে মেইল অ্যাড্রেস দিলে আমি সেটা দিয়ে দিতে পারব। আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের পটভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থান 2024। আমরা এই বিষয়ে মোটামুটি সবাই একমত হয়েছি যে আমরা যে ঘটনা দেখেছি এই জুলাই মাসে 2024-এ, এটা একটা অভাবনীয় ঘটনা, অভূতপূর্ব ঘটনা। যারা 69-এর গণঅভ্যুত্থান দেখেছিল এমন লোকেরাও সাক্ষ্য দিয়েছে যে এটা তার চেয়ে অনেক বেশি ব্যাপক, মানে অংশগ্রহণের দিক থেকে এবং নানান দিক থেকে তারা সাক্ষ্য দিয়েছেন ইতিমধ্যে। এবং আমরা জানি যে এটা আমাদের দেশ গঠনে কিংবা ভবিষ্যৎ গঠনে কি ধরনের রূপ লাভ করবে সেটা বলার মতো বা বোঝার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কিন্তু এটা যে ইনর্মাস সম্ভাবনা নিয়ে এসেছে এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। একদিক থেকে অভ্যুত্থান চলমান, এটা এখনো আমাদের বর্তমানের মধ্যে আছে, বর্তমান ময়দার মধ্যে আছে। ফলে আমরা প্রত্যেকে এর মধ্যে আছি এবং আমরা যেইভাবে এটাতে পার্টিসিপেট করব সেইভাবেই আসলে এটার পরিণতি, পরিবর্তন কিংবা ফল লাভের ক্ষেত্রে আমরা অংশ নিতে পারব। এই অভ্যুত্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মুক্তির ধারণা। বিপুল পরিমাণ লোক ভাবছে যে সে মুক্তি অর্জন করেছে। তার প্রধান কারণ তো আমরা জানি যে একটা আধা ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং অবৈধ যে শাসনের মধ্যে আমরা, আমার বিচারে অন্তত গত 11 বছর ধরে ছিলাম। সেই শাসন, তার দুর্নীতি, লুটপাট, অনৈতিকতা ইত্যাদি ছিল বলেই আসলে এই মুক্তির প্রকল্পটা খুব বড় হয়ে উঠেছে। আমাদের মনে রাখতে হবে যে এই শাসন একটা ভয়ঙ্কর দানব হিসেবে আমাদের উপর চেপে পড়েছিল এবং এটা 1996-এর আওয়ামী লীগ কিংবা 2008-এর আওয়ামী লীগ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না। সর্বব্যাপী প্রস্তুতি, প্রকল্প শাসিত উন্নয়নের মিথ, ভিন দেশের প্রকাশ্য এবং নগ্ন হস্তক্ষেপ, 71, 15ই আগস্ট এবং 21শে আগস্টের গল্প, এজেন্সি শাসিত, এজেন্সির একটা নিরঙ্কুশ কর্তৃত্ব এবং বঙ্গবন্ধু কন্যার একটা সুবিধাজনক অবস্থান, এই ব্যাপারগুলো ব্যবহার করে আসলে 2012-13 সাল থেকে এই ভয়াবহ শাসন পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে। বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলো নিয়মতান্ত্রিক কায়দায় অথবা আন্দোলনের মধ্য দিয়ে এই অবস্থা থেকে দেশ এবং দেশের মানুষকে মুক্ত করার কোনো সম্ভাবনা আসলে তৈরি করতে পারছিল না। এই কারণেই এই জুলাই অভ্যুত্থান এতটা জরুরি হয়ে পড়েছিল। এই কারণে এই জুলাই অভ্যুত্থান এক সার্বিক মুক্তির বার্তা নিয়ে বেশিরভাগ মানুষের কাছে ও হাজির হয়েছিল, প্রতিভাত হয়েছিল। এই অভ্যুত্থানের নামায়নের ক্ষেত্রে আমি একটা ব্যাপারে জোরারোপ করে আসছি, এখনো সেটা বলছি। আমি এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলতে চাই। মানে ছাত্র ক্যাটাগরিটাকে আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। নিঃসন্দেহে এটা গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। কিন্তু আমরা যদি এই অভ্যুত্থানের প্রক্রিয়াগত দিকটা খেয়াল করার চেষ্টা করি, চিহ্ন বিচার করে দেখি যে কীভাবে ঘটনাটা ঘটেছে, তাহলে আমরা দেখব যে এটা আসলে ছাত্রদের বা শিক্ষার্থীদের অভ্যুত্থান। ছাত্রদের মধ্যে আবার মূল অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছিল নারী ছাত্রদের অংশগ্রহণ। হলগুলো থেকে প্রায় সব নারী ছাত্র যখন হুড়মুড় করে বেরিয়ে এলো, তখন
আন্দোলনের যে সার্বজনীনতা সর্বজনীনতা প্রতিষ্ঠিত হয়েছিল, আর কোনো কিছুতেই তা হতে পারত না। ওই রাতে বহিরাগত সন্ত্রাসীরা নিপীড়ন করেছে, বিশেষত নারী ছাত্রদের নিপীড়ন করেছে। এটা ছিল আন্দোলনের অন্যতম প্রধান টার্নিং পয়েন্ট। এর মধ্যেই আন্দোলন তার সবচেয়ে কার্যকর এবং পরিচিত ছবিটি পেয়ে গেছে, ছাত্র আবু সাইদের বুক চিতিয়ে গুলির সামনে এগিয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দেওয়ার পরে আন্দোলনটি হয়তো তার গতি ও বিধি হারাতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আগ্রাসী মনোভাব নিয়ে এবং অবিশ্বাস্য প্রাণদানের ঘটনা এবং আকাঙ্ক্ষা নিয়ে সামনে না আসতো। এর মধ্য দিয়ে দুটি বড় ঘটনা ঘটেছিল। একদিকে ঢাকা এবং বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত সমাজ এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কিত হয়েছিল। অন্যদিকে ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে খুনি শাসক গোষ্ঠী নিজেদের সর্বশেষ পরিচয় জাতির সামনে উন্মোচিত করেছিল। প্রশ্ন হলো, বিরোধী দলগুলো আন্দোলনে সাফল্য পায়নি কেন? স্পষ্টতই পার্টি লাইনে পরিচালিত ওইসব আন্দোলন নাগরিক মধ্যবিত্ত এবং বিশেষত সাধারণ তরুণ সমাজ, ছাত্র সমাজকে মোটেই আকর্ষণ করতে পারেনি। গণতান্ত্রিক প্রক্রিয়া সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু যারা সেই প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে নিজেদের ঘোষণা করছিল তারা নতুন সময়ের নতুন আকাঙ্ক্ষার সাথে পরিচিত ছিল না। ফলে একাধিকবার বড় উদ্যোগ নিয়েও তারা আসলে কাজটি করেনি। কিন্তু রাজনৈতিক দলগুলোর এই ভূমিকা পর্যালোচনা বা মূল্যায়ন করার পরও আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই দলগুলোর জনসমর্থন আমাদের বিবেচনায় যে গত অন্তত 12 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার মতো ছিল এবং তারা যাকে পেশি শক্তি বলে তা দিয়েও আওয়ামী লীগকে আসলে প্রতিহত করতে পারত, কিন্তু তাদেরকে আসলে লড়াই করতে হয়েছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এবং তার চেয়ে বড় কথা হলো, এই শাসক গোষ্ঠী নিজেদের জন্য যেমন ঠিক তেমনি বিরোধী দলগুলোর জন্য আসলে রাজনীতি করার ব্যাপারটিকে অসম্ভব করে তুলেছিল। এবং ঠিক এই জায়গায় আসলে ছাত্ররা বা শিক্ষার্থীরা আবির্ভূত হয়েছিল মুক্তিদাতা হিসেবে। ক্যাটাগরি হিসেবে ছাত্র এটা যে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তার একটা প্রমাণ হলো এই, ছাত্রদের বাইরে শনাক্তযোগ্য প্রথম যে দুটো গ্রুপ এখানে ছোট কিন্তু প্রতীকীভাবে খুবই বড় ভূমিকা পালন করেছিল, তার মধ্যে একটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, আর একটা হলো সন্তানের জন্য অভিভাবক। একমাত্র ছাত্র ক্যাটাগরির সঙ্গে সম্পর্কিত থাকার কারণেই এদের পক্ষে আসলে এই প্রথম বড় প্রতীকী ভূমিকাটা পালন করা সম্ভব হয়েছিল। দুঃশাসনের একটা গভীর বন্দোবস্তের মধ্যে সমস্ত মানুষ তো আগে থেকে ছিলই, ফলে ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার পরে রাতারাতি এর সঙ্গে আপামর জনতা যুক্ত হয়ে পড়েছিল। কিন্তু শুধুমাত্র ভীতি, শুধুমাত্র প্রবল শাসন এটা দিয়েও আসলে এই অভ্যুত্থানের বাস্তবতা বা পটভূমিকে ব্যাখ্যা করা যাবে না। আওয়ামী শাসন আমলের দীর্ঘ প্রলম্বিত ছায়ার নিচে বাংলাদেশের মানুষ আসলে নাগরিক হিসাবে এক ভয়াবহ অসম্মান এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। অবৈধভাবে রাষ্ট্রযন্ত্র দখলে রাখা একটা খুবই ছোট্ট কিন্তু প্রভাবশালী গোষ্ঠীর ঔদ্ধত্য, দুর্নীতি আর মস্করার মধ্যে পুরো জনগোষ্ঠী এক ভয়ানক অসম্মান বোধ এবং অনিশ্চয়তার শিকার হতে থাকে। তাই আন্দোলনের গতি ত্বরান্বিত হলে প্রথম সুযোগেই পুরো দেশের মানুষ এর সঙ্গে সক্রিয়ভাবে একাত্ম হয়। এই আন্দোলনের পরিসরে আমার কাছে আগামী দিনগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘটনাটি ঘটেছিল বলে মনে হয় সেটা হলো একটা এজমালি ভাষা বা সর্বজনীন ভাষার উদ্ভব। আমরা যদি এই আন্দোলনে গণপরিসর তৈরি হওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে চাই তাহলে এই ব্যাপারটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামনে আনতে হবে। আওয়ামী লীগের গত অন্তত 11 বছরের শাসনে সবচেয়ে বড় অন্যায়টা তারা করেছিল একক অর্থের একক ভাষ্যকে
অন্যায্যভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলে এবং সেই অনুপাতে অন্য কোনো অর্থ বা স্বর বা বয়ানের উপস্থিতি অসম্ভব করে তোলে। তাদের সাথে খাপে খাপ মেলে না এমন সকল পক্ষকে তারা পাঠিয়ে দিয়েছিল অপরের কোঠায়, আর এই বিপুল অধিকাংশ মানুষের অপর কোটার তারা নাম দিয়েছিল রাজাকার। এই পটভূমিতে বলা যায় জুলাই অভ্যুত্থানের প্রথম বড় মোমেন্টাম তৈরি হয়েছিল ঠিক তখন যখন অর্থের এই একগত্ব এবং বয়ানের অন্যায্য দখলদারি ভেঙে পড়তে শুরু করে। 16 তারিখ থেকে রাতে প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং পরে লড়াইয়ের ময়দানে এই দুই বস্তু হুড়মুড় করে ভেঙে পড়ে। রাজাকার শব্দটির যে বিপর্যয় এই সময় ঘটেছিল তার রাজনৈতিক তাৎপর্য এবং এই আন্দোলনে তার ভূমিকা খুবই বৈপ্লবিক। অনেকেই এ নিয়ে নাকি কান্না কেঁদেছিল। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেনি বলে সাফাই সাক্ষ্য দিয়েছিল বহুজন। তারা আসলে মিথ্যাচার করেছিল। শাসক পক্ষের অন্ধ সমর্থক ছাড়া বাকিদের রাজাকার কোটায় ফেলা আওয়ামী লীগ সরকারের অন্তত এক দশকের বিভেদমূলক শাসনের সবচেয়ে বড় অস্ত্র। এই মাহেন্দ্রক্ষণে সেই অস্ত্র ধসে পড়েছিল এবং একই সঙ্গে পতন ঘটেছিল বিকল্পহীন শেখ হাসিনার। এই এজমালি ভাষার ঐতিহাসিক তাৎপর্য যদি আমরা উপলব্ধি না করি তাহলে একে আগামী দিনের বাংলাদেশে অনুদিত করা আসলে অসম্ভব হয়ে পড়বে। আওয়ামী শাসন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আসলে সেকুলার, প্রগতিশীল, মৌলবাদ বিরোধী এবং বাঙালি জাতীয়তাবাদী ইত্যাদি পরিচয়কে একদিকে নজিরবিহীন সংকীর্ণতা সীমিত করে ফেলেছিল এবং দেশের বিপুল পরিমাণ মানুষকে ঠেলে দিয়েছিল ভিন্ন প্রান্তে। অন্যদিকে ভদ্রলোক শ্রেণীর কাছে অনেকেরই খুবই পছন্দের এই বর্গগুলোকে তারা ভাড়া খাটা সেবায়েত হিসাবে ব্যবহার করেছিল তাদের লুণ্ঠনবাদী শাসনের জন্য। ঠিক এখানেই তৈরি হয়ে উঠেছিল এজমালি ভাষার পরিসর। এই পরিসর এবং ভাষা আপসে আপ তৈরি হয়নি, উড়ে এসে রাস্তা দখল করেনি। আগের দশকগুলোতে বহুজন এই বিষয়ে বিরামহীন বুদ্ধিভিত্তিক চর্চা চালিয়েছে। আন্দোলনের সঙ্গে যুক্ত বিপুল ছাত্রছাত্রী যে নানা ধরনের বুদ্ধিভিত্তিক চর্চা, পাঠচক্র, পত্রিকা প্রকাশ এবং সমধর্মী সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রবলভাবে যুক্ত ছিল তা মোটেই কাকতালীয় নয়। তবে স্বৈর শাসনের প্রবলতার মধ্যে এই ভাষা পাখা মেলতে পারেনি, তার বাস্তব কার্যকরতা পরীক্ষার সুযোগ মেলেনি। রাজপথে প্রত্যক্ষ মৃত্যুর মুখোমুখি হয়ে এক দানবীয় শক্তির বিরুদ্ধে সমন্বিত লড়াই চালাতে গিয়ে ওই ভাষার সক্রিয়তা এবং প্রকাশ ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। তার চাপা পড়া অন্তর্নিহিত শক্তি তাজা হয়ে রক্ত ভেজা মাটিতে নতুন শক্তি হয়ে অঙ্কুরিত হয়, তৈরি হয় নতুন পরিস্থিতি। নতুন এই ভাষার প্রধান বৈশিষ্ট্য এক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বৌদ্ধবাদী গণপরিসরের স্বপ্ন। সমাজে বিদ্যমান নানা বৈপরীত্য মেনে আলাদাভাবে যারা অস্তিত্ববান ছিল, লড়াইয়ের ময়দানে জন্ম নেওয়া এই ভাষা তাদের জন্য একক পাটাতনের বন্দোবস্ত করে। প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থানকে পুনর্গঠন করে, অনেক কিছু কাটছাট করে, বহু কিছু যুক্ত করে সামিল হয় তারা এই ভাষায়। অন্তত 4 দশকের অগণতান্ত্রিক সংস্কৃতির প্রভাবশালী ভাষা এভাবে মুলতবি হয়ে যায়। বিপরীতে জন্ম নেয় এক নতুন রাষ্ট্রের সম্ভাবনা। ছাত্র জনতার অভ্যুত্থানের এই গভীর তাৎপর্য উপলব্ধি করা ছাড়া এর ফসল ঘরে তোলা আসলে অসম্ভব। আমরা আশা করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক দলগুলো ওই এজমালি ভাষার কথা ভুলবে না, আমাদের গণতান্ত্রিক জনপরিসরের কথা ভুলবে না, আমাদের লিবারেল আকাঙ্ক্ষার কথা ভুলবে না। এবং আমরা আশা করছি আমাদের সম্মিলিত প্রাত্যহিক তৎপরতায় আমরা এই অভ্যুত্থানের ফল বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনে অনুবাদ করতে পারব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আজম। তিনি সংক্ষেপে তার যে লিখিত প্রবন্ধটা এখানে আমাদের সাথে শেয়ার করলেন, এটা উনি বলেছেন যে এটা যে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা করার ব্যবস্থা করতে পারবো। আমি একটু বক্তাদের অনুরোধ করব, যেহেতু আমাদের আসলে একটা লম্বা টাইম শিডিউল, তো আপনারা একটু স্ট্রিক্টলি টাইমটা মেনটেন করবেন। আমরা 8 মিনিট করে প্রত্যেক বক্তাকে তাদের কথাবার্তা বলার জন্য অনুরোধ করব। এই পর্যায়ে আমি অনুরোধ করব অলিউর সান, লেখক ও শিক্ষক অলিউর সান, তাকে কথা বলবার জন্য।
সবাইকে শুভেচ্ছা। আমার মনে হয় যে মোহাম্মদ আজম যেই বক্তব্যটি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেখানে অনেকগুলো বিষয় পরিষ্কার হয়েছে। আমি আমার কথার শুরুতে আমি একটু স্মরণ করতে চাই আবুল মনসুর আহমেদের বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা, সেই লেখাটি থেকে আমি একটা অংশ মনে করতে চাই, যেটি হচ্ছে উনি বলেছিলেন যে দেশকে বহু দলে বিভক্ত করতে পারে দেশের শিক্ষিত সমাজ। আমার মনে হয় এই কথাটার তাৎপর্য অনেক এবং আমাদের বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ। আমি ধরেই নিচ্ছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা মোটামুটি কম বেশি দেশের শিক্ষিত সমাজের প্রতিনিধি, এবং বিগত প্রায় 20 বছর এমনকি তার আগে থেকেও আমাদের দেশে যেই ধরনের পরিচয়বাদী এবং জাতিবাদী রাজনীতি চলেছে, সেই রাজনীতিতে যেই ধরনের বিভক্তের সূত্রগুলো ছিল, সেই বিভক্তির নানা রকমভাবে আমরা অনেকে অংশগ্রহণ করেছি, অনেকে অংশগ্রহণ করিনি। আমাদের কর্তব্য বিবেচনার ক্ষেত্রেও নানান ধরনের অস্পষ্টতা ছিল। আমার মনে হয় যে এটা একটা বড় সুযোগ আমাদের জন্যে, যেই গণপরিসরের কথা আমরা বলছি সেই গণপরিসরে কোনো প্রকারের বিভক্তি ছাড়া একটি অন্তত আপাত ঐক্য, কিছু কিছু ব্যাপারে আমরা নিশ্চয়ই একটা সামগ্রিক ঐক্যে আসতে পারবো, সব কিছুর ব্যাপারে আমরা ঐক্যে আসতে পারবো না এবং সেটি বাস্তবিকও না, কিন্তু অন্তত পক্ষে রাষ্ট্র গঠনের বিশেষ কিছু অংশে আমাদের কিছু স্পষ্ট ঐক্য আসতে হবে এবং সেই ঐক্য গঠনের প্রক্রিয়ায় শিক্ষিত সমাজের ভূমিকাটা আমাদেরকে আমলে নিতে হবে এবং কাজ করতে হবে। সেক্ষেত্রে আবুল মনসুর আরও 3টা অংশ এক্ষেত্রে চিহ্নিত করেছিলেন শিক্ষিত সমাজের মধ্যে। একটি অংশ হচ্ছে অবশ্যম্ভাবীভাবে ছাত্র, একটি অংশ হচ্ছে পেশাজীবী কিংবা চাকুরিজীবী, এবং আরেকটি অংশ হচ্ছে শিক্ষক। কাজে এই 3 অংশের উপস্থিতি আমাদের মধ্যে আছে। এই আন্দোলনের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু কম পর্যালোচিত কিংবা কম আলোচিত অংশ হচ্ছে সাংবাদিক অংশ, যারা চাকুরিজীবী অংশের অন্তর্ভুক্ত আপনি ধরতে পারেন, কিন্তু একই সঙ্গে এই আন্দোলনের পুরো সামগ্রিক প্রক্রিয়ায় তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নানান পক্ষের হয়ে কাজ করা কিংবা বিভেদ উস্কে দেওয়া কিংবা বিভিন্ন রকমের বর্গগুলোকে সমাজের বিভিন্ন পরিসরে পৌঁছে দেওয়া এবং পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে বিভক্তিটাকে জিইয়ে রাখা। এই একটা বড় অংশের দায়িত্ব আমাদের গণমাধ্যম বলতে আমরা যা বুঝি এবং সেই গণমাধ্যমে যারা কাজ করেন তাদের একটা বড় ভূমিকা ছিল। কাজেই আমাদের সেই অংশটার ব্যাপারে আমাদের একটা ঐক্যমত কিংবা একটা বোঝাপড়ার জায়গাতে আসতে হবে। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আছি বলছি, আমি বলবো যে আমরা সরকার পতনের পরবর্তী সময়টুকুতে আছি। আমাদের গণঅভ্যুত্থান এখনো চলমান এবং সেই গণঅভ্যুত্থান যেহেতু চলমান এবং তার গণ আকারে আমরা যারা এখানে হাজির আছি প্রত্যেকেই তার একদম কাছাকাছি অংশ। কিছু জায়গাতে আমাদের নানান রকমের বিভেদের সুর আমরা পেয়েছি এবং যার কারণে আমার মনে হয় যে গণপরিসর তৈরি করাটা খুব দরকার। একটু আগে আমি এই কারণেই এই বিভক্তির উদাহরণটা বা কথাটা বললাম, যেটি আবুল মনসুরের লেখাতেও এসেছে, যে আপনারা দেখবেন যে আন্দোলন পরবর্তী সময়ে কারা কোথায় কিভাবে উপস্থাপিত হচ্ছে, কে জায়গা পাচ্ছে কে জায়গা পাচ্ছে না, কে কাকে উপস্থাপন করবে কিংবা তার ম্যান্ডেটটা কিভাবে গ্রহণ করবে, সেটি নিয়ে বিভিন্ন রকমের অস্পষ্টতা, বিভেদ এবং বিভাজন ইতিমধ্যে তৈরি হয়েছে। সেটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন থেকে একটু যেটাকে লেফট আউট ফিল করা আপনি বলতে পারেন কিংবা বাদ পড়ে যাওয়ার অনুভূতি তৈরি হওয়া, যে তাদের সিদ্ধান্ত বা তাদের যে আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন সেগুলো স্পষ্টভাবে আসছে না, সেটা একটা অংশ আমরা পেয়েছি। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের যেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, একদমই আন্দোলন যখন তুঙ্গে সেই সময়ে একটা অলমোস্ট গেম চেঞ্জার একটা রোল হিসেবে যখন তারা আবির্ভূত হয়েছিলেন, তাদের এর পরবর্তীতে কী ভূমিকা থাকবে বিশেষত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, নানান ধরনের সরকার গঠনের প্রক্রিয়ায়, সেটি সম্পর্কেও কিছু অস্পষ্টতা আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও কয়েকটি অংশ আছে, যেমন ধরুন আদিবাসী, এরপরে অন্যান্য যারা বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ আছেন, লিঙ্গ এবং যৌন বৈচিত্র্যময় মানুষ, সেই অংশেরও আমরা নানান ধরনের অন্তত রিপ্রেজেন্টেশন অর্থে কিংবা পরিচয়গত উপস্থাপনের ক্ষেত্রে কিছু জায়গাতে বিভেদের নানান রকমের অংশ আমরা দেখেছি। এবং একই সঙ্গে যারা আমাদের যাদেরকে সংখ্যালঘু হিসেবে অভিহিত করা হয়, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা সংখ্যাগুরু নয় বা মুসলমান নয়, ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের অংশটা, এই অংশগুলো নিয়ে আমরা, এগুলো আমাদের বিভেদের সূত্র এবং এই পক্ষগুলো নিয়ে আপনারা দেখবেন যে বিভেদ অথবা ঐক্য নানান রকমভাবে এই অংশগুলোকে ব্যবহার কিংবা অংশগ্রহণ করানো হবে। তো সে ব্যাপারে আমাদের গণপরিসরগত জায়গা থেকে আমরা কী ধরনের ভূমিকা পালন করব, সেই ভূমিকাটুকু আমাদেরকে স্পষ্ট করতে হবে। এবং আমার মনে হয় যে এই আপাত ঐক্য ধরে রাখার ক্ষেত্রে এটাই আমাদের অন্যতম প্রধান কর্তব্য হতে পারে, যে এই বিভক্তির যে সূত্রগুলো বিদ্যমান আছে এটির সঙ্গে নিঃসন্দেহে বর্গ আকারে বলে পশ্চিমা পরিচয়বাদী রাজনীতির সম্পর্ক আছে, সেটির ব্যাপারে যেমন আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু তেমনি একই রকমভাবে বাংলাদেশ একটি বহু জাতির, বহু ধরনের মানুষের, বহু ধর্মাবলম্বী মানুষের একটি দেশ।
এটা যদি আমরা ধরি তাহলে আমাদের কর্মপন্থা এবং কর্মপরিকল্পনা একরকম হবে। আর যদি আমরা একটি অন্য ধরনের জাতিবাদী রাজনীতির দিকে আবারও ঢুকে যে আমরা এটুকু আমাদের অন্তত ঐক্যমতে পৌঁছাতে হবে যে আমরা একটি জাতিবাদী রাষ্ট্র প্রকল্পের যেই রাজনীতির মধ্যে দিয়ে আমরা এসেছি এই কয়েক বছরে, সেটিকে আমরা দফা রফা করতে চাই, সেটিকে আমরা অতিক্রম করতে চাই, তবে আমাদের এই সিদ্ধান্তটাকে খুব স্পষ্টত নিতে হবে এবং সচেতনভাবে নিতে হবে যে আমরা আমাদের অংশগ্রহণের জায়গাতে কিভাবে বহুজাতি, বহু স্বর এবং বহু মতের অংশগ্রহণ নিশ্চিত করব। এবং সেটির ক্ষেত্রে যারা কান্ডারি আকারে হাজির হবেন, এখানে নানান রকমের সমাজতান্ত্রিক এবং মার্ক্সবাদী রাজনীতির ক্ষেত্রে এই ব্যাপারে ভিন্নমত থাকতে পারে যে কারা কান্ডারি হবেন, শ্রমিক শ্রেণী নাকি মধ্যবিত্ত ইত্যাদি ইত্যাদি। আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু অন্তত পক্ষে আমি আবুল মনসুরের বরাত দিয়ে এটুকু বলতে চাই যে আমাদের শিক্ষিত সমাজের এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়ে গেছে। আরেকটা অংশ উনি চিহ্নিত করেছিলেন যে গণতন্ত্রের সুফল বয়ে আনতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, কারণ যেই দেশের জনগণ যত শিক্ষিত সেই দেশে গণতন্ত্রের সুফল তত বেশি আসে। এটা আবুল মনসুরের মন্তব্য, আমার মন্তব্য না। কিন্তু এটার সঙ্গে আমাদের প্রাসঙ্গিকভাবে একটা অংশ নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে আমাদের দেশের যেই বিদ্যমান শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থায় যেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যারা ঢাকায় বসবাস করেন তারা হয়তো বা বেশ কিছু নামি দামি স্কুল প্রতিষ্ঠান থাকার কারণে সেই ধ্বংসযজ্ঞের হয়তো বা চিত্রটা পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পারেন না, কিন্তু যারা মফস্বলে কিংবা ঢাকার বাইরে অবস্থান করেন তারা এই ধ্বংসযজ্ঞের ব্যাপারে আশা করি খুবই সচেতন। যে যেভাবে স্কুল পর্যায়ে দলীয় বৃত্তির রাজনীতি ঢুকিয়ে একদম পুরোপুরিভাবে শিক্ষা কাঠামো বইয়ে পাঠ্যপুস্তকে কী আছে সেটি তো একটা ব্যাপার আছেই, কিন্তু একই সঙ্গে পুরো শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যেই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি থেকে উত্তরণের ক্ষেত্রে আমাদের পথটা আমাদের নির্ধারণ করতে হবে এবং অবশ্যম্ভাবীভাবে আমাদের যেই উপনিবেশবাদী শিক্ষা ব্যবস্থা কাঠামো আমরা যেটা নিয়ে এসেছি সেটির সম্পর্কে আমাদের বোঝাপড়া এবং আমাদের একটা অবস্থান তৈরি করতে হবে। আর সেটির ক্ষেত্রে শিক্ষিত সমাজে একটা বড় ভূমিকা পালন করবে। আমার মনে হয় যে আমি যতটুকু বুঝি যে আমাদের গণপরিষদ তৈরির ক্ষেত্রে এটি অন্যতম প্রধান উদ্দেশ্য। কাজেই আপাত অর্থে একটা ঐক্যের জায়গায় আসা এবং সেই ঐক্যটার মধ্যে বিভেদ তৈরি করার যেই ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমরা কীভাবে বোঝাপড়ার মধ্যে আনতে পারি, এখানে ইসলামিস্ট কিনা, বামপন্থী কিনা কিংবা অন্য কোনো পন্থী কিনা, সেই পন্থা নিয়ে নানান ধরনের মতবিভেদ আছে। আমার কথা মোটামুটি শেষ, আমি খুব বেশি কিছু বলার সুযোগও নাই, আর এখন আমি বলছিও না, কিন্তু এইটুকু আমাদের মনে হয় যে সতর্ক থাকা প্রয়োজন। আর আমি ভবিষ্যতের ব্যাপারে কলোনাইজ করতে আগ্রহী না, যে আমরা অনেক ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমাদের থেকে বর্তমানটাকে ধরে রাখাটা গুরুত্বপূর্ণ, যে বর্তমানে আমাদের ঐক্য আছে কিনা, ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটি আমরা এখনই মনে হয় যে প্রেডিক্ট না করি, কারণ অনেকেই শেখ হাসিনার সরকারের পতন হবে এটি কোনোভাবেই প্রেডিক্ট করতে পারেননি। কাজেই আমরা সেই প্রেডিকশনের মধ্যে না যাওয়াটাই বোধহয় আমাদের রাজনীতির জন্য সবথেকে সচেতন অবস্থান হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সংগ্রাম জারি থাকবে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি উপমা অধিকারী। আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্নাতক চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। এছাড়াও রিসার্চার এবং রাইটার হিসেবে আছি ফোকলোর এক্সপেডিশন বাংলাদেশ। তো আমি আজকে সম্পূর্ণ কথাটাই আমার গত জুলাই অভ্যুত্থানে আমার যে অভিজ্ঞতা সেটার আলোকে বলবো। আমি ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী হিসেবে সশরীরে আন্দোলনে ছিলাম এবং সেখানে আমার কিছু পর্যবেক্ষণ আছে যেগুলো অবশ্যই আপনারাও লক্ষ্য করেছেন এবং আপনারাও বলছেন। যেমন প্রথমত এবার কিন্তু নারী আন্দোলনকারীদের সংখ্যা অনেক বেশি ছিল এবং ঠিক আছে, এটা একটা ছাত্ররা এই আন্দোলনটা ইনিশিয়েট করেছে এবং বলা যায় যে মোটামুটি শহরকেন্দ্রিক আন্দোলন ছিল। কিন্তু আরেকটা যে ব্যাপারটা আমি ইনক্লুড করতে চাই, যে বিশেষ করে ব্ল্যাকআউটের পর আমরা যে সাপোর্টটা পেয়েছি মানুষের থেকে, বিভিন্ন জাতি, ধর্ম কিংবা তাদের আইডিওলজি, আমাদের তো এখানে অনেক রকম আইডিওলজি আছে, সেই আইডিওলজি নির্বিশেষে যে সাপোর্টটা, সেটা হতে পারে মাঠে কিংবা সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল বা বিভিন্নভাবে। তো এই যে সাপোর্টটা পেয়েছি এবং সবার মধ্যে একটা সিঙ্ক ছিল যে আমরা সবাই একটা জিনিসই চাই এবং আমাদের সবার শত্রু একজনই, সেটা সেই মুহূর্তের জন্য সেটা ছিল পুলিশ অথবা ছাত্রলীগ। আমি মাঠের কথা বলছি। তো এখান থেকে আসলে খুব পজিটিভ একটা ভাইব আসে যে আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা ভাবি সেটা হয়তো চলে আসছে। তবে চাইলেও এই ব্যাপারটাতে পজিটিভ হইতে পারি না, কারণ আমাদের এই আন্দোলনটা তো কখনোই সাংস্কৃতিক ছিল না, এটা ছিল রাজনৈতিক এবং সময়ের প্রয়োজনে বিভিন্ন আইডিওলজির মানুষ এখানে সাপোর্টটা দিয়েছে ঠিকই, এবং যখন সময়টা ফুরিয়ে গেছে তখন কিন্তু আবার আমরা আমাদের যার আইডিওলজি বা আমাদের যার বোঝাপড়া সেই অবস্থানে ফিরে গেছি।
যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে আমি আন্দোলনে ছিলাম, আমি একজন নারী, তো আমি ছোটবেলা থেকে যেই ব্যাপারগুলো শুনি, আমার পোশাক নিয়ে, আমার চলাফেরা, আমার শব্দ চয়ন, আমার কথাবার্তা, সব কিছু নিয়ে আমার কথা শুনতে হয়। কিন্তু আন্দোলনের মুহূর্তে আমি যেই সময় ছিলাম, সেখানে যে এত বড় একটা জনসমাগম, সেখানে কিন্তু আমি এরকম কিছু ফেস করি নাই। কিন্তু যেই মুহূর্তে 5 তারিখের পর, আমি বলবো না যে সংগ্রামের শেষ, আমি বলবো 5 তারিখের পর দেখা গেল যে ঠিক আছে অনেক কিছু গুজব ছিল, স্টিল আমাদের যে কমিউনিটিগুলো আছে, রিলিজিয়ান কমিউনিটি বিভিন্ন, কিংবা হচ্ছিল জেন্ডার বেসড কমিউনিটি কিংবা এথনিক কমিউনিটি, শুধু যে আমি বলবো যে ফিজিক্যালি অনেক হামলা হয়েছে এটা বলবো না, বাট আপনি যদি ফেসবুকে দেখেন, মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের মানুষের আইডিওলজি যেটা, আমাদের সবার আইডিওলজি যেটা, সেটা আন্দোলনে হচ্ছিল, আমরা সবাই এক হয়েছিলাম, সেটা হচ্ছিল আমরা আবার আগের অবস্থায় ফেরত গেছি। তো এই ক্ষেত্রে আমি হলো যেহেতু একটা গণঅভ্যুত্থান হলো, একজন আন্দোলনকারী হিসেবে আমার মনে হয় যে আমার সর্বপ্রথম চাওয়া যে হলো, আমি চাই না যে এরকম আরেকটা গণঅভ্যুত্থান আসুক। মানে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা হঠাৎ হচ্ছিল, আমরা গণঅভ্যুত্থান করলাম, এরপর দেখা গেল কিছু মাইল ফলক রিচ করে কিছুদিন পর আবার এরকম একটা ব্যবস্থা আসলো, অথবা জনগণই ফ্যাসিস্ট হয়ে গেল এবং আমরা 20 বছর পর আরেকটা গণঅভ্যুত্থান করলাম, এরপর আসলে পরিবর্তন কিছুই হলো না, কিন্তু হচ্ছিল বারবার গণঅভ্যুত্থান এসে আমরা একটা মাইল ফলক রিচ করলাম। এটা তো কখনোই কাম্য না, আমরা তো বারবার আমাদের রক্ত ঝরাতে পারি না। তো আমার এর জন্য মনে হয় যে যেটা সবাই বলছে যে গণঅভ্যুত্থানের ফলটা কিভাবে আমাদের ঘরে আসে সেটা নিয়ে এখন ভাবা জরুরি। তো এখানে একটু নোকতা দিয়ে আমি আমাদের প্রতিষ্ঠানের কথা বলতে চাই, ফোকলোর এক্সপেডিশন বাংলাদেশ। সো আমাদের প্রতিষ্ঠানের প্রধান মোটিভ হলো আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাই যেখানে ক্রস কালচারাল আইডেন্টিটি প্রমোট করা হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই কাজ কিন্তু শুরু হয়েছে একদম শিকড়ের ডাক থেকে। আমাদের ফাউন্ডার নিলয় ভাইয়া তখন সুন্দরবনে গিয়েছিলেন বনভূমিকে নিয়ে রিসার্চ করতে, এবং সেখানে উনি যে গ্রামটাতে ছিলেন সেখানে 3 ধর্মের মানুষ ছিল, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, এবং সেখানে একটা হারমোনি ছিল তাদের মধ্যে। সেখানে একই সাথে বনভূমির পূজা হয়, একই সাথে নারায়ণের পূজা হয়, একই সাথে দক্ষিণ রায়ের পূজা হয়, এবং সেখানে তাদের মধ্যে যে হারমোনি, যেটা আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা স্বপ্নে ভাবি যে এরকম হবে পুরো বাংলাদেশে। এবং সেখান থেকে আইডিয়াটা আসে যে আমরা একটা প্রতিষ্ঠান করব যেখানে আমাদের এরকম যে সবাই সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এবং নিজেদের আইডেন্টিটি থেকে, আমি বলছি না যে কেউ তার আইডেন্টিটি ছেড়ে, আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশে, এবং সেই আইডেন্টিটি থেকে সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু, এবং এই যে শেকড়ের ডাকটা, এখান থেকেই কিন্তু আমাদের এই আন্দোলনের সময়টাতেও এই কয়েকদিন জুলাই মাসে আমরা যতজন ছিলাম সবাই অ্যাক্টিভ ছিলাম আন্দোলনে বিভিন্ন ফর্মে। তো ব্যাপারটা যে তখন আমাদের মনে হয়েছে সময়ের প্রয়োজন সেটা। তো আমার এখন আবার আগের টপিকে ফিরে আসি যে সময়ের প্রয়োজনে এখন মনে হয় যে আমাদের এখানে অনেকগুলো সংস্থা আছে, তো আমার মনে হয় যে সবার একটা ব্যাপার ইনশিওর করা দরকার যে জনসংযোগ ঠিক মতো হচ্ছে কিনা। আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা একটা কমিউনিটি করতে চাই। এখন যদি এখানে সমতলের মানুষ না থাকে, এখানে যদি আদিবাসী জনগোষ্ঠী না থাকে, এখানে এটা যদি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক থাকে, এবং আমাদের আলোচনা যদি শুধুমাত্র এই হল ঢাকা ইউনিভার্সিটি অথবা ব্র্যাক ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়, তাহলে কিন্তু হবে না। তো সেটাই আমি বলবো যে প্রথমত আমাদের যে এখানে অনেকগুলো সংস্থা আছে, তো আমরা যাতে সবাই জনসংযোগের ব্যাপারটা দিকে লক্ষ্য রাখি। এবং দ্বিতীয়ত সামনে যেই পার্টি আসবে, যে আমরা তো চাই না যে আরেকটা স্বৈরাচার রেজিম আবার শুরু হোক। সেটা হইতে পারে নির্বাচন করে হয়তো ফেয়ারভাবেই আসলো, কিন্তু দেখা গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সংবিধান নিজেদের মতো পরিবর্তন করলো। আমরা তো সেগুলো কিছু চাই না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো রাজনৈতিক দল গঠন করবেন, অথবা সেই ক্ষেত্রে যাতে সেই পার্টিতে জনসংযোগের ব্যাপারটা থাকে, এটা ইনশিওর করা। তো আমার মনে হয় যে আমাদের এতদিন যে অপরের রাজনীতিটা ছিল, সেটা যদি আমরা ছেড়েও আসি, আমরা যেন শিক্ষিত জনগোষ্ঠী বলে আরেকটা অপরের রাজনীতি আবার দাঁড়া না করায় দিই, এবং আমাদের আলোচনা আমরা যেটাই করব, যেটাই কথা বলবো, আমি তো বিশ্বাস করি যে আমি প্রিভিলেজ এবং আমাদের এখানে প্রিভিলেজ। যদি আমরা সবাই প্রিভিলেজ না হইতাম, মানে আমার কথাই বলি, তাহলে আমি ব্র্যাকেও পড়তাম না, আমি এখানে আজকে কথাও বলতাম না, এবং বুদ্ধিভিত্তিক চর্চা নিয়ে আলোচনার সুযোগও পাইতাম না। যেহেতু আমি প্রিভিলেজ, এবং যেহেতু আপনারা যারা কাজ করছেন, আমি ধরে নিচ্ছি আপনারা কিছু মানুষের থেকে প্রিভিলেজ, তো আমি বলবো যে আমাদের এখন এটাই মেক শিওর করতে হবে যে জনসংযোগটা যাতে ঠিক মতো ঘটে। ধন্যবাদ। মানে সবাই তো আরো অনেক কথা বলবে। আজম স্যার মোটামুটি গণঅভ্যুত্থানের
একটা যে ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট এগুলো বলার চেষ্টা করেছেন, এবং এটা আসলে খুবই অসাধারণ একটা উদ্যোগ। বর্তমানে বিশেষ করে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হওয়া শুরু করেছে, তখন গণভ্যুত্থানের পরবর্তীতে কিভাবে আমরা রাষ্ট্রটাকে গঠন করতে পারি সেটা নিয়েও কিন্তু নানান পক্ষ থেকে আলাপ আলোচনা শুরু হয়েছে, এবং এই ডিসকাশনগুলো চলতে থাকাটা জরুরি। এবং যত বেশি আসলে আমরা এই গণভ্যুত্থান এবং তার গণভ্যুত্থান পরবর্তী সময়টাকে রিড করতে পারবো, যত বেটারভাবে রিড করতে পারবো, তত বেটারভাবে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ রাজনীতিটাকে সাজাতে পারবো। তো আমরা বর্তমানে আমাদের শিক্ষকরা, আমাদের বুদ্ধিজীবীরা যা করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আরও কত মানুষের অংশগ্রহণ এখানে নিশ্চিত করা যায় সেটা আমি তাদের কাছ থেকে আশা করব। এখানে মানে অনেক বিষয় ধরেন আলাপ হয়, তবে আমার এই খুব কম ইয়ের মধ্যে একটা মোটামুটি হলিস্টিক্যালি পুরো বিষয়টাকে তুলে আনার চেষ্টা করছি। যেমন বর্তমান সময়ে আপনি যদি টিভি নিউজগুলো দেখেন, টিভি নিউজগুলোর কথার প্যাটার্নের মধ্যে কিছুটা ডিফারেন্স এসেছে। হয়তো সে গণভ্যুত্থান পরবর্তী সময়গুলোকে কভার করছে, কিন্তু তার ভাষার একটা পরিবর্তন এসেছে। সে ভাষাটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মানুষের কথা তারা বলছে, কিন্তু আমরা যারা মাঠে ছিলাম প্রত্যেকটা মানুষ জানে এটা কিন্তু কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগে আপনি এটাকে ফেলতে পারবেন না। এটা একটা ছিল পিওর গণভ্যুত্থান, একটা পিপলস রেভলিউশন। যখন একটা মিডিয়া তারা পিপলস রেভলিউশনকে সংকুচিত করে শুধুমাত্র একটা ব্যানারের মধ্যে সংকুচিত করে আনতে চায়, তখন কিন্তু বিষয়টার মধ্যে ঘাপলা আসছে, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু ফাংশন করছিলাম 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। এটা একটা পিওর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আন্দোলন ছিল, কিন্তু যে মুহূর্তে আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলি খেয়ে মারা গেল, সেই মুহূর্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার যে কোটা সংস্কারের মোটিভ সেটা থেকে সরে গিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন লাইনে চলে গিয়েছিল। এবং সেই নতুন যে একটা ন্যারেটিভ নতুন করে যে দাঁড় হয় যে এখানে আসলে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, এবং শেখ হাসিনাকে ক্ষমা চেয়ে এখানে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে, প্রথমে এই লাইনে ছিল। এটার পরবর্তীতে হচ্ছে আমরা 9 দফা থেকে 1 দফায় প্রবেশ করলাম। এই সব কিছুই কিন্তু আমাদের যে একটা জনতার চাপ, সেই চাপের কারণে ঘটনাটা ঘটেছে। এবং সেই জায়গাটাকে আমাদের এই গণভ্যুত্থানকে নিয়ে যারা আসলে পড়াশোনা করছেন, যারা জিনিসটাকে বুঝতে যাচ্ছেন, আমাদের এই গণভ্যুত্থানে মানুষ কিভাবে করে আসলে এই প্ল্যাটফর্মটাকে পুশ করেছে সেটাকে রিড করাটা খুবই জরুরি। বরং অনেক জায়গায় আমি দেখেছি যে প্ল্যাটফর্মকে সামনে রেখে মানুষকে প্ল্যাটফর্মের পিছনে রাখার চেষ্টা করছে, কিন্তু পুরো গণভ্যুত্থানের চিত্রটা ছিল যে মানুষ আগে এগিয়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষা আগে তৈরি হয়েছে, আর প্ল্যাটফর্ম তারপরে গিয়ে তার ভাষাগুলো তৈরি করেছে। তো সেই জায়গা থেকে এখানে আমি সরাসরি বলতে চাই যে আমাদের যে গণভ্যুত্থানটা হয়েছে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও আরো বহু স্টেক হোল্ডার এখানে ছিল, প্রচুর সাংস্কৃতিক অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, অনেক ধরনের অর্গানাইজেশনই এখানে ছিল। এবং যখন সাধারণ মানুষ তারা ঘর থেকে বের হয়ে নানানভাবে এখানে পার্টিসিপেট করে, তখনই কিন্তু একটা গণভ্যুত্থানের ভাষাটা নির্মাণ হয়। এবং এটা কিন্তু মানুষের একটা সফলতা যে তারা তাদের সকল সকল বিভেদ ভুলে তার পাশের মানুষটার সাথে যে তার জামার ডিফারেন্স, তার যে ভাষার ডিফারেন্স, তার যে কালচারাল ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্সকে ভুলে একটা কৃষক, শ্রমিক, মজুর, একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা এলিট ক্লাসের মানুষ সবাই একত্রিত হয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে একত্রিত হতে পেরেছে। এটা মানুষের একটা সফলতা, এবং এই মানুষের সফলতাটা সম্ভব হয়েছে এখানে এত লাশ পড়ার কারণে। এবং আমি এটা মানে বলতে চাই যে আমাদের মানুষ যে মোবিলাইজ হয়েছে এটার একটা বড় কারণ, যে অনেকে বলছেন যে মানে মানুষ আসলে দিন শেষে কেন নেমেছে, তার 16 তারিখ বা 17 তারিখ পর্যন্ত কিন্তু একটু পাবলিক ইউনিভার্সিটি পর্যন্তই কিছুটা সীমাবদ্ধ ছিল, কিন্তু 17 তারিখ যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের হলের মেয়েদেরকে রীতিমতো অপমান করে, আমাদের ছেলেদেরকে অপমান করে টিয়ার শেলের মুখে সাম গ্রেডের মুখে আমাদেরকে হল ছাড়তে হয়। আর ওই দিন আমাদের ছাত্রদের চোখে মুখে যে ঘৃণা, যে ক্ষোভ সেদিন ছিল, ওই দিনই আমরা বুঝতে পারছিলাম যে এই সরকার টিকবে না, এই সরকারকে আর কেউ ওই মুহূর্তে মেনে নিতে পারছিও না।
কিন্তু আমাদের মধ্যে একটা ক্ষোভ, একটা আক্ষেপ কাজ করছে যে আমরা কিছু করতে পারছি না। এই যে মানুষের মধ্যে যে একটা অসহায়ত্ব, ওইটাকে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিন্তু যেদিন আমরা 17 জুলাই হল ছাড়ছিলাম এবং পরের দিন এবং 17 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সাস্টেও আপনার 18 জুলাই সকালবেলা মোটামুটি সব পাবলিক ইউনিভার্সিটির হলগুলো তারা বন্ধ করে দেয়, পুরোপুরি সাফ করে দেয়, এবং আমরা একটা আশাহত বলা যায় বা আবার বুঝতে পারছিলাম না যে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং অকাতরে, আমরা তো অবাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বাড্ডাতে গোলাগুলির মুখে তারা আন্দোলন করে গেছে, ইস্ট ওয়েস্টে স্টুডেন্ট আন্দোলন করে গেছে, উত্তরাতে স্টুডেন্ট আন্দোলন করছে, গুলি খাচ্ছে, মিরপুর 12তে বিউপি এমএসটি স্টুডেন্টরা যখন নেমেছে তাদেরকে ধাওয়া দিয়ে ডিওএইচএস পর্যন্ত নিয়ে যায়, ডিওএইচএস এর বাসাগুলোতে তাদেরকে আশ্রয় দেয়, সেখানে গিয়ে পুলিশ গোলাগুলি করে। এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপরে ধরেন ইন্টারনেট শাটডাউন, সবাই আমরা এখানে জানি, সবাই বাংলাদেশে ছিলাম এবং আমরা পরিস্থিতিটা জানি কি হয়েছে। তবে এই পুরা ইন্টারনেট শাটডাউনকালীন সময়ে আমি বিশেষ করে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের সকলকে আসলে শ্রদ্ধা জানাতে চাই। আমরা যখন ইন্টারনেট শাটডাউনকালীন সময়ে আমাদের উপর তো খুবই খারাপ একটা সিচুয়েশন যাচ্ছে, গণগ্রেফতার চলছে, একই সাথে আবার আমরা যারা সমন্বয়করা ছিলাম তাদেরকে তুলে নেওয়ার একটা ভয়, মানে আমাদের সবার বাসাতেই পুলিশ কিন্তু যাচ্ছে, আমাদের ইনকোয়ারি করছে, আমাদের ফ্যামিলিকে তুলে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অহরহ হচ্ছিল। এই চাপের মুখে আমরা ভাবছিলাম যে এখন যদি মানুষ না নামে আসলে এখানে কিছু করা সম্ভব না, এবং আমরা আসলে জানতাম না যে বাংলাদেশের বাইরে কি পরিস্থিতি। কিন্তু যেই মুহূর্তে ইন্টারনেটটা আবার ফেরত আসে 24শে জুলাই, তখন আমরা ফেসবুকে ঢুকে আমি শুধু অবাক হয়ে যাই কিভাবে সারা পৃথিবীব্যাপী যারা প্রবাসী বাংলাদেশিরা আছে কিভাবে তারা নেমেছে। ইউএইতে, আপনার আরব আমিরাতে যেখানে মিছিল করা নিষিদ্ধ, কোনো ধরনের সভা সমাবেশ করা নিষিদ্ধ, মানুষ ওই সিচুয়েশনে তারা হাজার হাজার মানুষ মিছিল করেছে। এবং একজনের সাথে আমার পার্সোনালি কথা হয়, তারা বলছে যে যেহেতু পরিবারের সাথে কেউ যোগাযোগ করতে পারছে না, ওই ভয়, ওই আশঙ্কার জায়গা থেকে তারা সবাই ধরে রাখতে পারছিল না নিজেদের, সেই জায়গা থেকে তারা সবাই মিছিলে নেমে যায়। এবং 57 জন প্রবাসী বাংলাদেশি কিন্তু এখনো পর্যন্ত আর কাতারের জেলে বন্দী। তাদের ব্যাপারে কিন্তু আমাদের সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। এই মানুষগুলোকে তো আমাদের ভুলে গেলে হবে না। এই মানুষগুলো যদি না থাকতো তাহলে হয়তো কারফিউ তুলে দেওয়ার পরও আমরা মাঠে নামার সাহসটা পেতাম না। আর আচ্ছা, এখানে ভেঙে ভেঙে কি বলবো জানি না, নারী শিক্ষার্থীদের আলাপ তো অনেক জায়গায় এসেছে। নারী শিক্ষার্থীদের আলাপটা কিন্তু বিভিন্ন জায়গাতে হয়েছে, যে নারীরা যখন একটা গণঅভ্যুত্থানে পার্টিসিপেট করে। আমরা যখন 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের মেয়েরা হলের গেট ভেঙে রাজু ভাস্কর্যে একত্রিত হই, ওইটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে ভাবেন নাই যে মানুষ তার এগেনস্টে গিয়ে একটা মিছিল করতে পারে রাতে 12টা বাজে। তো ওই মুহূর্তে যখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাকে ভায়োলেট করে আমরা যখন মিছিল করেছি, তখনই কিন্তু কাইন্ড অফ একটা সবার মধ্যে ভয়টা ভেঙে যায়। মানে সে যদি প্রধানমন্ত্রীকে আমি যদি কোশ্চেন করতে পারি, তাহলে আমি যে কোনো কিছুই কোশ্চেন করতে পারি। তো এটা বলা যায় যে একটা পুরা আন্দোলনটা একটা টার্নিং পয়েন্টও বলা যায়, যে নারী শিক্ষার্থীরা যখন দলে দলে এই আন্দোলনে যোগ দিয়েছে, তার কারণে কিন্তু আন্দোলনের উপরে নানানভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, নানানভাবে আক্রমণটা আরো বেশি মাত্রায় হতো। হয়তো মানুষ নামতেও পারতো না। যে এটা একটা বড় উদাহরণ হচ্ছে চট্টগ্রামে যখন প্রথম কারফিউর পরে, সম্ভবত ইন্টারনেট শাটডাউনের পরে ওরা একটা বড় প্রোগ্রাম রাখে চট্টগ্রাম প্রেস ক্লাবে, এবং প্রেস ক্লাবে যখন তারা একত্রিত হওয়ার চেষ্টা করে, তখন নারী শিক্ষার্থীরা তখন ছেলেদেরকে তো তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যানে করে। তখন নারীরা চারপাশ থেকে হচ্ছে ভ্যানটাকে আটকানোর চেষ্টা করে, এবং নারীদেরকে তো ওই অর্থে গ্রেফতার করে না, নারীদেরকে পিটায় ওই পাশ থেকে সরায় দেওয়ার চেষ্টা করা হয়। আর তারপর দিন হাইকোর্ট ঘেরাও ছিল, এবং হাইকোর্টে আপনার হাজার হাজার মানুষ। আর চট্টগ্রামের যে সিচুয়েশন ছিল, প্রত্যেকটা ফ্যামিলি থেকে মনে হয় 2 জন 3 জন করে লোক সেদিন হাইকোর্টে এসেছিল, এবং বেশিরভাগই মেয়ে। এবং এইটা কিন্তু একটা অভূতপূর্ণ ব্যাপার। এবং এটাকে আমার মনে হয় যে বর্তমানে যে আন্দোলনটা হয়েছে, গণঅভ্যুত্থানের নারীদের যে অংশগ্রহণটা সেটাকে আলাদা করে স্টাডি করাটা খুব জরুরি। কারণ এইখানে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নারী পুরুষের যে একটা ফারাক, নারী পুরুষের জনপরিষদ অংশগ্রহণের যে ফারাকটা, সে ফারাকটা কিন্তু মুছে গেছে, এবং আমরা কিন্তু একটা নতুন সময়ে প্রবেশ করেছি। এটাকে আরো বেশি কিভাবে আমরা গুছিয়ে সামনে আনতে পারি,
কিভাবে নারীদের পার্টিসিপেশনটা আরো গুছিয়ে আমরা এনশিওর করতে পারি সে ব্যাপারে আমরা কথা বলতে পারি। আর আরেকটা লাস্ট, বেশি আলাপ করবো না, একটা কথা হয়তো অনেকে করেছে অনেকে করেন নাই। এই যে গণভুত্থানটা হয়েছে সেখানে কিন্তু সেখানে বলা যায় যে এখানে পলিটিক্যাল পার্টি বলতে কিন্তু কিছু ছিল না, এখানে যা ছিল সব জনগণ। এবং জনগণ যখন একটা অভ্যুত্থান ঘটায় তখন কিন্তু পলিটিক্যাল পার্টি ওই জিনিসটাকে রিড করতে পারে নাই। এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর একটা বড় ব্যর্থতা, এবং এই বড় ব্যর্থতার ফলাফল কিন্তু আমরা এখনো পর্যন্ত ভোগ করছি। যখন গণভুত্থান পরবর্তীকালীন সময়ে আমাদের ধরেন একটা দল বিএনপি, তারা দেখা যায় নানানভাবে কিন্তু এখানে সন্ত্রাসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং নিজে একটা নব্য ফেসিবাদ হয়ে ওঠার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। বরং সেই জায়গা থেকে কিভাবে রাজনৈতিক সংগঠনগুলা সকলে একত্রিত হয়ে যদি আমরা এই রাষ্ট্র সংস্কারের দিকে এগিয়ে যেতে পারি তাহলেই তো বরং আমরা দেশটাকে একটা বেটার বানাতে পারবো। সেটা না করে রাজনৈতিক সংগঠনের পুরো পার্টিসিপেশন যদি হয় পিপলের এগেইনস্টে, তাহলে তো আমরা একটা বড় ধরনের শূন্যতার মুখোমুখি হব সামনে গিয়ে। তো এটা আমার একটা মতামত যে এখানে পলিটিক্যাল পার্টিকে ছাপিয়ে যে মানুষ এগিয়ে গিয়েছিল এটাকে নতুন করে ভাবার আসলে দরকার আছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে আরো মানুষের সাথে মিলে এখানে অর্গানাইজ হইতে পারে, মানুষের সাথে দাঁড়াতে পারে, এটা তাদের ভাবা উচিত। আর এটাই, খুব বেশি কথা বলবো না, আরো অনেক আলোচনা আছে। আমি জাস্ট এই কিছু পয়েন্ট রেজ করতে চেয়েছিলাম, সেই জায়গা থেকে আমার আলাপগুলো তুলেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে আপনারা যে আলোচনাগুলো শুনছেন, এবং আপনারা অবশ্যই এখানে কোয়েশ্চেন রেজ করার জন্য আমরা এসেছি। আশা করি আপনারা যৌক্তিকভাবে আপনাদের কোয়েশ্চেনগুলো তুলে ধরতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। ব্র্যাক ইউনিভার্সিটির আশেপাশে আসলে একদমই ঘটনাচক্রে আমি সেদিন গিয়ে পৌঁছাইছিলাম, এবং যে বিভৎসতা আমি অভিজ্ঞতা পাইছিলাম সেটা আমার মনে হয় আমাদের কম বেশি পরের বিভৎসতা আমরা সবাই উপলব্ধি করতাম। সেখান থেকে আসলে কানেক্ট করার খুব বেশি জরুরি না, আর সময় খুব কম। আজমের লেখাটা পড়ার সুযোগ হয়েছিল আমার, মোহাম্মদ আজমের লেখাটা আগে পড়ার সুযোগ হয়েছিল আমার, সেই সূত্রে কয়েকটা এডিশন বলা যায় বা ফিডব্যাক বলা যায়, সেটা হয়তো ব্যক্তিগত পর্যায়ে পরে দেয়া যাবে। আমি একটুখানি ছোট্ট দুইটা সূত্র একটু কানেক্ট করার জন্য একটা ছোট্ট 18 তারিখ তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটলো। 15 তারিখ আমি গাইবান্ধায় ছিলাম। গাইবান্ধায় ফুলছড়ি ইউনিয়নে আপনার কুচখালি চড়ে আমার নিজের একটা কাজের সূত্র ধরে আমি উত্তরবঙ্গে বহুদিন ধরে ঘোরাঘুরি করছি। তো সেইখানে সেদিন প্রায় সারাদিন ধরেই সারা শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল আপনার বড় বড় সাইরেনালা গাড়ি, র্যাবের গাড়ি এবং পুলিশের ভ্যান, এগুলো সারাদিন প্রচণ্ড তাণ্ডব করে বেড়াচ্ছিল, এবং ঘাটের পাড়ে প্রায় 1000 খানেক মানুষ বসেছিল। কিছুক্ষণ পরপর তারা আকাশের দিকে তাকাচ্ছিল, এবং তার প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর রোদের মধ্যে নদীর পাড়ে একটা দূর থেকে একটা হেলিকপ্টার দেখা গেল, গল্পের মতো টাটা 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 করে হেলিকপ্টার আসছে, মানুষ এরকম করে হা করে হেলিকপ্টারের দিকে তাকাচ্ছে। হেলিকপ্টারটা এসে একটা ফেরিঘাট নামক একটা জায়গায় নামলো, যেটা বিশাল একটা ফেরিঘাট, ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্টের সাইন, যেখানে কোনো ফেরিও নাই, কোনো ঘাটিও নাই, কিন্তু ওইটা এখন বিশাল একটা ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হিসেবে আছে, এবং সেখানে সাধারণত যারা এই কালো পোশাকে বা বিশেষ পোশাকে বিশেষ হেলিকপ্টার করে নামে তাদের একটা নামার ব্যবস্থা হিসেবে জায়গাটা এখন ব্যবহৃত হয়। মানুষগুলো গ্রিলের বাইরে ভিড় করে তাকিয়ে আছে তাদের দিকে, এবং হেলিকপ্টার থেকে স্যার নামলেন, স্যারের পেছন পেছন একটা লম্বা ছাতা নিয়ে আরেকজন দৌড়ে গেলেন, তার পেছন পেছন কয়েকজন ব্রিফকেস নিয়ে দৌড়াচ্ছেন, এবং স্যার ওখান থেকে বের হয়ে, ফেরিঘাট তো নাই, নদী তো মারা গেছে, তার পাশ দিয়ে একটা চিকুন রাস্তা দিয়ে হেঁটে নেমে একটা নদীর ঘাটে আর একটা শ্যালো নৌকার মধ্যে উঠলেন। শ্যালো নৌকার মধ্যে যখন উঠছেন, পেছনে একটা এরকম বড় ভারী চেয়ার পিছনে দুজন মিলে ক্যারি করছেন স্যারের পেছন পেছন। স্যার নামছেন নৌকায়, পেছন নিচে একজন ধরে আছেন, উপরে একজন ধরে আছেন, আর পেছনে একজন চেয়ার নিয়ে ধরে আছেন। সেই চেয়ার নিয়ে যখন স্যার গিয়ে বসলেন, বা স্যার গিয়ে যখন নৌকার মাঝখানে দাঁড়ালেন, তার পেছনে গিয়ে একটা চেয়ারটা নিয়ে একজন বসাই দিল, স্যার বসলেন। আর বিশাল একটা সেই যেটা বলে পিকনিক আমব্রেলা, ওই যে সৈকতে যে বিশাল রঙিন 7 রঙের, যে তারা হয়তো 7 রঙের মানেটা না বুঝেই ব্যবহার করছেন, কিন্তু 7 রঙের একটা বিশাল ছাতা নিয়ে দাঁড়াইছিলেন। একজন বললো, স্যার গরম লাগছে নাকি? আমরা কিন্তু শুনতে পাচ্ছি, পাশের নৌকায় আমি ছিলাম, আমরা শুনতে পাচ্ছি। একজন কি যেন একটা বলা মাত্র পিছনে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে একটা ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানীয় জাতীয় কিছু একটা দৌড়ায় নিয়ে আসলেন। আনার পর স্যার ওটা খেতে খেতে ওই নৌকা নিয়ে চলে গেলেন। পিছনে আরো 3-4টা নৌকা, ডিবি পোশাকধারী আরো অনেকগুলো লোক ছুটতে ছুটতে গেলেন।
তারা কোথায় যাচ্ছেন এই মানুষগুলো তার পেছন পেছন ছুটলো। বেসিক্যালি স্যার আসছেন ঢাকা থেকে একটা, যেহেতু পুরো এলাকাটা বন্যায় ভেসে গেছে, আমরা অনেকেই জানি, অনেকে হয়তো জানি না, পুরো জুন মাসের শেষ থেকে জুলাই মাসে উত্তরবঙ্গ পুরোটাই ভেসে গেছে। মানে আজকে অনেকেই যেহেতু বন্যা নিয়ে একটা চলতি আলাপ চলছে, সেই জন্য একটু কানেক্ট করে দিলাম। এই বন্যাটা কিন্তু আজকে থেকে চলছে না, প্রায় 2 মাস ধরে চলছে এই বন্যাটা, সিলেট অঞ্চলেও চলছে ওখানে। তো ওইখানে যখন বন্যা টন্যার মানে ত্রাণ বিতরণ পরে এই গ্রামের লোকগুলোর সাথে আমার বসার সুযোগ হলো। একটা চায়ের দোকানে বসে তারা ওই বস্তাটা খুলছেন, বস্তাটা খুলে দেখছেন যে বস্তার ভেতরে কী আছে। বস্তা খুলে একটুখানি একটা বিস্কিট, একটুখানি মুড়ি, কয়টা চানাচুর, এর একটা পানির বোতল, আর একটু ডাল, আর একটু চাল, এটা দেখে ওরা হাসতেছে। হেসে দেখে বলতেছে, অনেকক্ষণ গল্প টল্প করে শেষে বলতেছে যে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা হেলিকপ্টারতে যে আসলো, হেলিকপ্টারে আসা যাওয়ার স্যারের খরচ কত? হিসাব করে একজন কেউ বলে 5 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 25 লাখ, তাদের নিজের অ্যাজাম্পশন থেকে তারা বলছে যে নিশ্চয়ই এত টাকা খরচ হয়েছে। এগুলো বলতে বলতে তারা হাসতেছে, এবং যারা বলছে এবং তারা হাসছে তাদের প্রত্যেকের গায়ে কিন্তু বিচিত্র সব টি শার্ট। একটা টি শার্টে দেখলাম জাতীয় নির্বাচন কমিশনের লোগো, আর একটা টি শার্টে দেখলাম যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন রকম লোগো। তার মানে এগুলো ত্রাণ হিসেবে কখনো কখনো তাদের কাছে পৌঁছেছে, এবং তারা সেগুলো গায়ে পরে ওখানে চায়ের দোকানে বসে আছে। এবং সবার শেষে হাসতে হাসতে বলল, একটা দিন আসবানে দিবানি, একদম বৈরে দিবানি। 15 তারিখের ঘটনা, তারপরেই সম্ভবত, আমি ঠিক তারপরে তারিখটা মনে করতে পারছি না, গাইবান্ধা কিন্তু পুরোটাই ওখানে এসপি অফিস টফিস সব জ্বলে গেছে, কিন্তু ওই এলাকায় সব মানে বিভিন্ন জায়গায় জ্বালায় দেওয়া হয়েছে। তো আমার এই কথাটা বলার মানে প্রসঙ্গটা আনার এটা উদ্দেশ্য যে আমরা যখন একটা নাগরিক আন্দোলনের মধ্যে থাকি, আমরা এমন রকম কতগুলো ডিসকোর্সে ঢুকে যাই যে ডিসকোর্সে আমরা একটা বিশাল জনগোষ্ঠী, মানে বিশেষ করে আমরা আজমের লেখাটা যদি পড়েন আপনারা দেখবেন ওখানে একটা 7-8 কোটির একটা হিসাব আছে, যে রাষ্ট্র কাঠামোর মধ্যে 7-8 কোটির মতো লোক আছে, এবং এর বাইরে প্রায় 10 কোটির মতো লোক এই পুরো কাঠামোর বাইরে আছে। সো এই কাঠামোর বাইরে যে প্রায় 10 কোটি লোক, এই লোকের সাথে কিন্তু আমাদের নাগরিক আন্দোলনেরও অনেক সময় যুক্ততা হয়ে ওঠে না বা বোঝাপড়া হয়ে ওঠে না। এবং আমরা যখন নাগরিক আন্দোলনে চিন্তা করি, আমরা ধরেই নেই যে এই মানুষগুলো আসলে আমরা যেটা বলবো সেটা ফলো করবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ব্যাপকভাবে নিজের ছবি বানানোর সূত্রে, ঘোরাঘুরির সূত্র ধরে আমি যেটুকু বুঝতে পারি, এখানে যদি কোনো একটা ইলেকট্রাল যে কোনো একটা মেকানিজম যদি কাজ করে, তাহলে সম্ভবত এখানে একটা ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পারবো, যেটা আমরা নানানভাবে তকমা দিয়ে থাকি, মৌলবাদী তকমা দিই, আমরা নানা রকম বিভিন্ন দলীয় তকমা দিয়ে আমরা বলে অভ্যস্ত। এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার একটা সুযোগ মোটামুটি তৈরি হয়েছে, প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক পুরনো, এটা 40 বছর না, হয়তো 200 বছরের প্রেক্ষাপট আছে। কিন্তু এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়ে আছে, এইখানে আমরা কিভাবে রিস্কগুলো কমাইতে পারি, সেই ব্যাপারটা নিয়ে মনে হয় আমাদের নাগরিক পরিসরে আলোচনাগুলো আসাটা খুব জরুরি। আমরা যখন এই জিনিসটাকে একটা ছাত্র জনতার অভ্যুত্থান বলছি, তখন এই ছাত্র জনতার মধ্যে বিশেষ করে উত্তরপাড়ার একটা ইনঅ্যাক্টিভ সেশন সময় গেছে। কিন্তু উত্তরপাড়া আমি বলছি এই কারণে যে টেকনিক্যালি বোধহয় এখনও অভ্যস্ত হয়ে আছি, কিছু জায়গার নাম নিতে পারি না আমরা এখনও, কিন্তু এটা পরিষ্কারভাবে অনেক চিন্তক আমাদের মধ্যে এরকম প্রস্তাবও করেছেন যে এটাকে ছাত্র জনতা সিপাহী বিপ্লব বলা যায় কিনা, এগুলো নিয়ে বিতর্ক হইতে পারে। বা ধরেন আমরা এটাকে যে বিপ্লব বলছি, বিপ্লব শব্দটা নিয়েও কিন্তু অনেক রকম বিতর্ক আছে। বা ধরেন যে ফ্যাসিস্ট শব্দটা নিয়েও আজমের সুন্দর একটা প্রস্তাবনা আছে, যেটা আধা ফ্যাসিস্ট বলা যায়, কারণ ফ্যাসিস্টের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কিন্তু এইটা অবশ্যই পড়ে না, মানে ফ্যাসিস্টের যদি গ্রামাটিক্যাল সংজ্ঞা চিন্তা করি। কিন্তু আমি আবার অন্যভাবে চিন্তা করি যে ভাষা জিনিসটা তো খুব গুরুত্বপূর্ণ। ভাষার মধ্যে কতগুলো চিহ্ন থাকে, তার নিজের কনটেক্সটের, তার নিজের টাইমের, তার নিজের লোকালের কতগুলো চিহ্ন থাকে। যেমন আমরা যখন বুর্জোয়া শব্দটা ব্যবহার করি, প্রচলিত অর্থে কিন্তু বাংলাদেশে আমরা সাধারণত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বা আমরা নাগরিক শ্রেণী বলে যাদেরকে দাবি করি, তারা কিন্তু বুর্জোয়া বলতে এক ধরনের সলভেন্ট মিডল ক্লাসকে মিন করি। কিন্তু ফরাসি বিপ্লবের রেফারেন্সে যদি বুর্জোয়া শব্দটা দেখি, তখন কিন্তু দেখা যাবে বুর্জোয়া শব্দের মানে কিন্তু আসলে একদমই ভিন্ন। ওটা এক ধরনের নিপীড়িত একক বর্গ, মানে একক ব্যক্তির একটা সত্তাকে যে নিপীড়িত সত্তা। তো এইভাবে ভাষার যে চ্যালেঞ্জটা এবং কানেক্টিভিটির যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু আমাদের নাগরিক আন্দোলনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংকট হিসাবে আমি আবিষ্কার করি, যে আমরা প্রায় সময় অনেকগুলো বর্গকে কানেক্ট করতে পারি না। অনেক সময় মানে আমরা মনে করি নিই যে আমরা যেটা বলছি সেটা আসলে পুরো জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, কিন্তু পুরো জনগোষ্ঠীর সাথে আমাদের এক ধরনের বিচ্ছিন্নতা কিন্তু আমাদেরও আছে, নাগরিক সমাজেরও কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতা আছে, এবং এটা এক ধরনের সেলফ ক্রিটিক্যাল জায়গা থেকে দেখার সুযোগ আছে। এর বাইরেও যদি আপনি দেখেন যে জিওপলিটিক্সের একটা কথা আছে আজমের লেখাটাতে, যে আমরা একটা জিওপলিটিক্যাল মানে টেনশনের মধ্যে আছি। ডেফিনেটলি আমরা একটা জিওপলিটিক্যাল ফল্ট লাইনের মধ্যে আছি। ভারত এবং চায়নার মাঝখানে যদি পশ্চিমা চায়না কন্টেনমেন্ট প্ল্যানটা আমরা দেখি, তাহলে কিন্তু দেখবো যে আমরা আসলে এমন একটা জিওপলিটিক্যাল ফল্ট লাইনের মধ্যে অবস্থান করছি, যেখানে স্বাভাবিকভাবেই এটা যে কোনো মুহূর্তে একটা মায়ানমার প্রজেক্ট বা অ্যাটলিস্ট কাশ্মীর প্রজেক্ট হয়ে যাওয়াটা মানে অসম্ভব কিছু না। আমি মূলত যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে
আমাদের ক্রিটিক্যাল ডিসকোর্স আর পপুলার পারসেপশন এটার মধ্যে একটা গ্যাপ থাকে, এবং এই গ্যাপটা আমরা যদি কমায় না নিয়ে আসি তাহলে যে কোনো প্রসেসের মধ্যে আমরা যখনই একটা ইলেকট্রাল প্রসেস দেখবো তখনই একটা বড় ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্যে। মূলত আমার কাছে মনে হয় এত গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলাপ হয়েছে, সবাই সব কিছু বলবেন, কিন্তু এই আন্দোলন পরবর্তী বর্তমানে যে অবস্থা আহত এবং নিহতদের, আমি মূলত সেই জায়গাটা নিয়ে আলাপ করতে চাই আপনাদের সাথে। তো এখানে কথা ছিল যে আমরা মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আরও বেশি অ্যানালাইসিসগুলো নিয়ে আলাপ করব। তো আমরা মোটামুটি এখানে যারা মঞ্চে আছেন, সামনে যারা আছেন, প্রায় অধিকাংশ মানুষকেই দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে হচ্ছে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পথে হয়তোবা কিছু কম ছিলেন, কেউ কেউ হয়তোবা লেখালেখির মাধ্যমে, অন্যান্য প্রচারণার মাধ্যমে যুক্ত ছিলেন, কিন্তু আমরা অনেক মানুষ এখানে এবং সমন্বয়করা যাদের নাম দেখতে পাচ্ছি লিয়াজো কমিটির থেকে অনেক কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীতজ্ঞ, পুরো বাংলাদেশের ছাত্রদের যে অংশ অনেকেই জড়িত ছিলেন এখানে। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত মানে আমরা তো একটা ঢাকা সেন্টারে বেড়ে ওঠা, সবাই সবাইকে চিনি এরকম একটা পরিস্থিতিতে থাকি, কিন্তু আমি নিজেই এখনো পর্যন্ত জানি না যে আসলে কত লোক নিহত। একদমই এই সংখ্যাটা এখনো পর্যন্ত ঠিক করা যায় নাই। আমি এখনো জানি না যে কত লোক আহত, এবং হচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতি যেটা অজস্র মানুষকে দেখছি নিজের থেকে একটা সহায়তা তৈরি করা বা দলবদ্ধ হওয়া, বিভিন্নভাবে হচ্ছে মানুষকে হচ্ছে সক্রিয় করার চেষ্টা, এবং হচ্ছে যে এই চাপগুলি প্রয়োগ করেছে দুঃশাসন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে। কিন্তু আমি গতকালকে একটা পরিস্থিতি বোধহয় আপনারা দেখেছেন, এখন আমরা চেষ্টা করছি ভলান্টিয়াররা মিলে যে আমরা মামলাগুলি হচ্ছে কিভাবে দায়ের করব। আপনারা খুবই অবাক হয়ে যাবেন শুনলে। আপনারা আবু সাইদের মামলার কথা জানেন কি হয়েছে। আমরা গতকালে গিয়েছিলাম তাহিদ জামান প্রিয় সেন্ট্রাল রোডের মাথায় যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার মামলা দায়ের করতে, এবং সেইখানে হচ্ছে 13 ঘন্টা আমাদের লেগেছে সেই মামলাটা দায়ের করতে, শুধুমাত্র পুলিশের নাম সেখানে ছিল দেখে। এবং আমরা কিন্তু বুঝে শুনে সেইখানে দেখে, ভিডিও থেকে দেখে, আশেপাশের লোকজন থেকে নাম ঠিকানা নিয়ে, তারপরে হচ্ছে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া চেম্বারে যে সেই মামলাটা তৈরি করতে আমাদের লেগেছে 16 ঘন্টা। তারপরে সেটা দেখেন যে ফাইল করতে লাগলো 13 ঘন্টা। তাহলে এই যে একটাকে উদাহরণ হিসেবে দেখায় যে তাহলে এইটার ন্যায় বিচার পেতে গিয়ে আসলে তাইলে কত বছর লাগবে? 50 বছর, আবার 60 বছর, আবার কি হবে? আসলে কোনো ধরনের কোনো সহযোগিতা, সহৃদয়তা আমরা দেখি নাই। যা আসছে সব ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আসছে, কিন্তু পুলিশ বিভাগের কোনো পরিবর্তন হয় নাই। আমরা যেটা দেখতে পাচ্ছি মিনিস্ট্রি কোনো পরিবর্তন হয় নাই। কেন গত 15 বছরে এই বিসিএস বিভিন্ন মাধ্যমে সরকারি ছাত্রলীগ, যুবলীগদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে এরকম প্রশাসনিক কাঠামোর মধ্যে দেখানো হয়েছে। সাধারণ মানুষ কিন্তু প্রশাসন বলতে, সরকার বলতে কিন্তু পুলিশকে বুঝে প্রথমে, এবং আমরা পুলিশ ছাড়া একটা সময়ে ছিলাম, আমার কাছে মনে হয় অনেক শান্তিময় ছিলাম। কালকে থানায় যখন আমরা গেছি এবং মামলা যখন মোকদ্দমা ফাইল করছিলাম, তখন প্রিয়র মা আর আমি হচ্ছে আলাপ করতেছিলাম যে এই ফাইলিংটা হচ্ছে আরেকটা মৃত্যুর মতো। আমাদের সাথে এসেছিল হচ্ছে সেবন্তী, শহীদ সৈকতের বোন। সৈকত মারা গেছে হচ্ছে 19 তারিখে মোহাম্মদপুরে, প্রিয়র 1 ঘন্টা আগে, ওরও মাথায় গুলি করে মেরেছে। ও এসেছিল যে আমরা মামলাটা কিভাবে ফাইল করি সেটা দেখার জন্য, এবং সে বললো যে এইভাবে যদি মামলা এইভাবে দাখিল করতে হয় তাহলে তো আমরা কিভাবে মামলা দাখিল করব। এর বাইরে অজস্র আপনারা জানেন যে মুগ্ধর মামলা, এই জনপ্রিয় যে হলো, মুগ্ধর কিন্তু ফ্যামিলি কিন্তু মামলা করে নাই। বা হচ্ছে সমুদ্র জামানের একজন আত্মীয় আছেন এখানে, সমুদ্র জামানের মামলায় ওরা চাই নাই হচ্ছে, ওরা বলতেছে আমরা ভেজালে যেতে চাই না, আমরা এখান থেকে মানে মুক্তি চাই। তো আপনারা দেখেন যে এত বড় একটা সামাজিক কাঠামো পরিবর্তন হলো। যদি 50,000 লোক আহত হয়, 1,500 লোক যদি মারা যায়, হ্যাঁ, 1000 খানেক লোক যদি আইসাইট হারায়, এটা কিন্তু একটা যুদ্ধ আমাদের দেশের উপর দিয়ে ঘটে গেছে। এই যে ধরেন যে টাউনগুলি, গণহত্যা, অভ্যুত্থান যাই বলি না কেন, আমি দেখি যে একটা যুদ্ধ হয়েছে। আমরা কিন্তু একটা সিভিল ওয়ারের একটা মোচড় খেয়ে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটাতে ইফেক্টেড। এবং দেখবেন যে পুরো অর্থনৈতিক কাঠামোতে এখনো পর্যন্ত কিছু লোক যারা নিয়ন্ত্রণ করে তারা খুবই সংঘবদ্ধভাবে সেইটাকে নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। এবং আমরা আসলে এখানে বসে এই অ্যানালাইসিসটাকে যদি দেখতে পারি তাহলে এটা দেখতে হবে ঢাকা সেন্ট্রিক করে না, এটা দেখতে হবে পুরো বাংলাদেশ থেকে। আজকের এই অবস্থাতে এই যে দেখেন যে ফেনীতে বন্যা, আমরা কি আসলে ফেনী উপলব্ধিতে আমাদের আছে কিনা যে বন্যায় মানুষের কি হয়? আমরা যদি দেখি প্রান্তিক মানুষরা, প্রান্তজ মানুষরা যেসব জায়গাতে থাকে, যারা হচ্ছে এই যে ধরেন যে
চলন বিলে পানি নাই, সেখানে হচ্ছে ধরেন 10,000 পুকুরে মাছ চাষ হয়। পরিবেশ প্রকৃতির কথা বলতে হবে যে এই আন্দোলনে আসলে সুফলটা আমরা কি করে পাবো, প্রান্তজ মানুষের কাছে এটা কি, শ্রমজীবী মানুষের কাছে কি করে যাবে। হ্যাঁ, এই যে ঢাকাতে যদি একটা মামলা, একটা মোকদ্দমা করতে যদি এত মানুষের, আমাদের কালকে এত এফোর্ট দিয়ে মিডিয়া যে এরকম করতে হয়, তাহলে অন্যান্য পুরো বাংলাদেশে তাহলে এই মামলাগুলি কি হবে? আমরা কি ন্যায় বিচার চাই? এবং চাইলে আমি মনে করি বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ বুদ্ধিজীবিতার সাথে যারা জড়িত, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন সংস্কৃতি কর্মীরা এখানে আছেন, তাদের যদি আজকে এই দশা হয়, আমাদের যদি এই দশা, তাহলে যাদের কেউ নাই, বেসাহারা যারা, তারা আসলে এই ন্যায় বিচারটা কি করে পাবে, কি করে হচ্ছে এই ইনসাফটা হচ্ছে কায়েম হবে আমাদের জন্য? আমরা তো এখানে কোনো আলো দেখতে পাচ্ছি না। এবং দেখেন যে আমরা ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এখানে একটা খাবি খাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখেন যে বিভিন্ন প্রান্তিক পেশাদার মানুষজনকে এখন রাস্তায় যে আসছে, তাদের অধিকারগুলো খুবই ন্যায়সঙ্গত, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে আওয়ামী নেতারা তাদেরকে রাস্তাঘাটে এনে এক ধরনের হচ্ছে অস্থিরতা তৈরি করানোর জন্য প্রবল চেষ্টা করে যাচ্ছে। আন্দোলনগুলোর সাথে আমরা অনেকদিন ধরেই জড়িত, অনেক ছোট ছোট আন্দোলন আমরা জানি, কিন্তু ইচ্ছা করে তাদেরকে হইতেছে ঢাকামুখী করে ঢাকাটাকে ব্লক করে রাখা এবং অস্থিরতা। এবং আমি জানি না সরকার এখনো কেন মেট্রো খুলতেছে না, কোন মানে স্বাভাবিকরণের যতগুলো জায়গা, যে জিনিসগুলো ঢাকাকে ইজি করবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি না। তো আমি মনে করি যে আমাদের উচিত যে এইসব বিশ্লেষণের পাশাপাশি ন্যায় বিচারের জন্য আপনারা এখানে যতগুলি মানুষ আছেন, যদি আপনারা একটু করেও যদি সহায়তা করেন, এই মামলাগুলি হওয়া উচিত, এবং পুলিশের বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধেই হোক, যে দায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এগুলি কোর্টে আসা উচিত। আমাদের পুলিশকে ভয় পাওয়া উচিত না, আদালতকে ভয় পাওয়া উচিত না। আমাদের উচিত মামলা পড়তে শেখা, মামলা করতে শেখা, মামলা করতে হচ্ছে উৎসাহিত করা, এবং যারা যারা হচ্ছে এইসব প্লাটুনকে নিয়োগ করেছে সেই প্লাটুনের হচ্ছে ডিটেলগুলো দিবে, কোন কোন গুলি ব্যবহার হয়েছে, কারা কারা এগুলি করলো। নাহলে আমরা তো আসলে তাহলে আমাদের যে গণমাধ্যমে যে দেখেন যে খবর পরিবেশনের রাজনীতি, এটা কিন্তু ঠিক নাই। তারা কিন্তু ইনভেস্টিগেট, মানে যেটুকু পাবলিক চায় জনমতের উপর থেকে, সবচেয়ে ভালো যারা করতেছে তারাও কিন্তু জনমতের উপরে করে। কেউ দেখবেন যে একটা টোটাল ইনভেস্টিগেশন এখনো আনে নাই, যে বিডিআর মার্চ করাইলো কে হচ্ছে এপিবিএম কে বাইক করলো, কে হইলো রিজার্ভ ফোর্স থেকে আনসারের মতো বাহিনীকে বন্দুক দিয়ে বের করে দিল, কে হচ্ছে সরকারি এই অস্ত্রগুলিকে হচ্ছে যুবলীগ, ছাত্রলীগের পান্ডাদের হাতের মধ্যে, গুন্ডাদের হাতের মধ্যে তুলে দিল। এগুলো তো আমাদের জানার দরকার আছে যে পুরো মানে এরা এই নেটওয়ার্কিংটা কিভাবে করলো এবং এই ফ্যাসিস্ট জায়গাটাকে কিভাবে হচ্ছে নিয়ন্ত্রণ করলো। তা আমি বলবো যে এই ন্যায় বিচারটা হচ্ছে দেখার দরকার, এবং সবাই হচ্ছে মামলা মোকদ্দমার জন্য যারা হচ্ছে আহত, নিহত এবং এই ভিকটিমদেরকে আপনারা হচ্ছে সহায়তা করেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানাই। সবাই অনেক কষ্ট করে ধৈর্য ধরে এই গরমের মধ্যে বসে আছেন এখানে। জুলাই গণপরিসরের প্রস্তাবনাটা এখানে উপস্থাপক এবং যিনি মূল প্রবন্ধ উপস্থাপক তারা কিছুটা বলার চেষ্টা করেছেন যে এই যে একটা গণ অভ্যুত্থান, প্রথমেই বলে রাখি যে এই অভ্যুত্থান এখনো চলমান। কারণ আমিরুল রাজীব একটু আগে ওনার যেই অভিজ্ঞতা বললেন যে এখনো একটা মামলা থানায় দেওয়ার জন্য 50 জন লোক থানা ঘেরাও করতে হচ্ছে, দ্যাট মিনস অভ্যুত্থান এখনো চলমান, এটা কিন্তু শেষ হয়নি। সো আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ইজমালি ভাষা তৈরি হওয়ার কথা বলেছেন মোহাম্মদ আজম, সেই ভাষাকে কিভাবে গণপরিসরে, সেই ভাষাকে কিভাবে আরো সুসংহত করা যায়, সংগঠিত করা যায়, সেটাই সম্ভবত এই জুলাই গণপরিসরের একটা মূল লক্ষ্য। তো যেই প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে আপনারা সেটি শুনেছেন, সেখানে অবশ্যই এবং যৌক্তিকভাবেই কিছুটা ছাত্র ক্যাটাগরির উপরে বেশি জোর দেওয়া হয়েছে। তবে যেহেতু আমরা এখানে শিক্ষিত সমাজ বসে আলোচনা করছি এবং এই আন্দোলনের উৎপাদক বা অনুঘটক বা মধ্যবিত্ত সমাজের কাছে এই আন্দোলনকে যৌক্তিক করে তোলার ক্ষেত্রে ছাত্র সমাজের একটা ভূমিকা আছে অবশ্যই। কিন্তু যদি আমরা, যেহেতু ছাত্র জনতা অভ্যুত্থানের কথা আমরা বলছি, জনতার যে পার্টিসিপেশন এখানে, সেটাকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। কারণ যে কোনো গণ অভ্যুত্থানের একটা বড় ব্যাপার হলো আপনার, যেটা এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এবং এর আগের যতবার এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন হয়েছে ততবার যেই ব্যাপারটা সমালোচিত হয়েছে সেটা হলো পাল্টা সহিংসতা। আমি এভাবেই বলছি শব্দটা, কারণ এভাবেই বলতে চাই। আপনারা যদি
16 তারিখ বা 15 তারিখে ঢাকা ভার্সিটির আপনারা যদি এটা দেখেন, চিত্রটা দেখেন, যে দুপুরবেলা ছাত্রলীগ তার যাবতীয় সরঞ্জামাদি সহ যে অ্যাটাকটা করলো মেয়েদের উপরে, ছাত্রদের উপরে, এরপরে কিন্তু তারা পাল্টা সহিংসতার মুখোমুখি হয়েছে, যেটা তারা ক্যাম্পাসে গত 10 বছর ধরে হচ্ছিল না। কারণ একদিন তারা অ্যাটাক করে, সবাই পালিয়ে যায়, বিবৃতি দেয়, পত্রপত্রিকায় কিছু মিছিল হয়, মিটিং হয়, তারপরে শেষ, এটা নিয়ে আর কোনো কথা হয় না, মামলাও হয় না, আর পাল্টা সহিংসতা তো হয়ই না। আমরা ঢাকা শহরের মানুষ কিন্তু 2013 সালে গাছ কাটা নিয়ে অনেক উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন 17ই জুলাই যখন ঢাকা ভার্সিটি থেকে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হলো একরকম, আমি সেদিন সকালে ঢাকা ভার্সিটিতে আসার সময় দেখেছি যে যাত্রাবাড়িতে লোকজন জড়ো হচ্ছে, এবং যাত্রাবাড়িতে যারা জড়ো হচ্ছে আমি সেখানে একজনও স্টুডেন্ট দেখিনি, নট আ সিঙ্গেল ওয়ান। তো সেখানে তারা জড়ো হয়েছেন, পরবর্তীতে স্টুডেন্টরাও ওখানে জড়ো হয়েছেন, এবং রাতের বেলা প্রথম সহিংসতার, যেটা পাল্টা সহিংসতা বলছি আমি, সেই ঘটনাটা কিন্তু রাতের বেলায় সেখানে ঘটেছে। শহীদুল্লাহ হলের কথা আমি বললাম, তারা 3 থেকে 4 ঘন্টা যাবত হলের ছাদ থেকে পাথর নিক্ষেপ করে ইত্যাদি ইত্যাদি নিক্ষেপ করে সেখানে ছাত্রলীগকে কিন্তু তারা ঠেকিয়ে রেখেছে এবং হলে ঢুকতে দেয়নি। পরের দিন 16ই জুলাইও কিন্তু শহীদ মিনারের যে চিত্র আমি দেখেছি, যে মানুষ এবং যারা স্টুডেন্ট ছিল তারা লাঠি সোটা সহকারে একদম এক ধরনের যুদ্ধাঙ্গী যে মনোভাব আমি দেখেছি সেখানে স্টুডেন্টদের মধ্যে, সেটা আমরা গত 10 বছরে ঢাকা ভার্সিটিতে বা কোথাও দেখি নাই অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মধ্যে, সেটা জরুরি ছিল। এবং টোল জ্বালিয়ে দেওয়ার যে ঘটনাটা ঘটে যাত্রাবাড়িতে ওই 17ই জুলাই রাতে, সেই ঘটনাটাও কিন্তু তখন ঘটেছে, এবং এই সমস্ত ঘটনা পরবর্তীতে এবং আন্দোলন চলাকালে নানানভাবে সেগুলোকে ব্যাখ্যা করার ট্রাই করা হয়েছে। এখানে ধরেন যে আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দলের অন্তর্ঘাতমূলক অনেক ঘটনা ছিল বটে, কিন্তু তার বাইরেও তো অনেক ঘটনা ছিল, কিন্তু সেই সময়ও কিন্তু, এবং সেটা ঝুঁকির ঘটনা। আপনি দেখেন পাল্টা সহিংসতা আপনি যখন ঘটাচ্ছেন সেটা কিন্তু একটা ঝুঁকি, কারণ আন্দোলনের নেতৃত্ব আন্দোলন চলাকালীন বেশ কয়েকবার বলেছে যে এই সমস্ত ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, বলতেই হতো, তাহলে মধ্যবিত্ত মানবে কেন? সো সেটা তারা বলেছেন, কিন্তু তারপরও ঝুঁকি নিয়ে জনতা কিন্তু এই পাল্টা প্রতিরোধ, এবং আপনারা দেখবেন যে এটা খুব অবাক ব্যাপার যে পাবলিক ইউনিভার্সিটিতে যেই ঘটনাগুলো ঘটেছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, সেইখানে কিন্তু পুলিশ তেমন চ্যালেঞ্জের মুখে পড়ে নাই, পড়ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। হোয়াই? কারণ প্রাইভেট ইউনিভার্সিটির যে স্পেস, সেটা কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টদের শুধু স্পেস না, এখানে পাবলিক স্পেস, এখানে বাইরের মানুষ সেখানে এসে অংশগ্রহণ করতেছে তাদের সাথে, এই জনতার কারণেই বেসিক্যালি আপনি সেখানে তারা প্রতিরোধের মুখে পড়ছে, এবং পাবলিক ইউনিভার্সিটিতে সেই প্রতিরোধটা তারা ওই প্রতিরোধটার মুখে তারা পড়ে নাই, এই জনতার কারণেই। সো ক্যাটাগরি হিসেবে এখানে জনতাও খুব গুরুত্বপূর্ণ, এবং এই জনতাকে পরবর্তীতে জনতার যে আকাঙ্ক্ষা, যেটাকে আমরা জন আকাঙ্ক্ষা বলি বা গণ আকাঙ্ক্ষা বলি, তার স্টেক হোল্ডার কারা এবং কিভাবে তারা সেই স্টেক হোল্ডার হবে, আমরা আমাদের পরিসরে সেই স্টেক হোল্ডারদের কিভাবে অ্যাকোমোডেট করবো বা তাদের ভাষাকে কিভাবে অনুদিত করবো, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে চাই, সেটা হলো যে প্রথমত এই যে আন্দোলনটা হলো, যেটাকে আমরা জেনজি বা ইত্যাদি আন্দোলন বলছি, আমি এই আন্দোলনটাকে দেখি একটা অরাজনৈতিকতার গণ অভ্যুত্থান হিসেবে। মানে আপনি দেখেন যে রাজনৈতিক দল যদি এই গণ অভ্যুত্থানের ডাক দিত তাহলে তো গণ অভ্যুত্থান হইতো না। গণ অভ্যুত্থানটা হয়েছে একটা অরাজনৈতিকতার নামে, কোট আনকোট অরাজনৈতিকতার নামে, যে বৈষম্য বিরোধিতা, কোটা বিরোধিতা ইত্যাদি ইত্যাদি। এখন এইটা একই সাথে এই আন্দোলনের শক্তি ছিল, কারণ গত 10-15 বছরে আওয়ামী লীগ রাজনীতির এমন অবস্থা তৈরি করছে যে ঢাকায়া মধ্যবিত্ত আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো রাজনীতিকেই ভয় পায়, মানে পাইতো। ধরেন যে আওয়ামী লীগ ছাড়া শক্তিশালী রাজনীতি যারা এখানে করে তাদের সবাইকেই তো আমরা ভয় পাই কম বেশি, যে কি করবে তারা আসলে। ইভেন এখনো অনেকে বলছেন যে ইলেকশন আমরা না দেই বা ইত্যাদি ইত্যাদি, যাই হোক। তো এখন এইটা ধরেন যে এক ধরনের ভয়ের ব্যাপার বটে, সেই কারণে রাজনৈতিক দল যদি ডাক দিত তাহলে অভ্যুত্থান হতো না, সেজন্য অরাজনৈতিক অভ্যুত্থান ঘটেছে। কিন্তু দেখেন জিনিসটা, যে এই অরাজনৈতিক অভ্যুত্থান একদিকে যেমন এই অভ্যুত্থানের শক্তি, একই সাথে আমি বলবো দুর্বলতাও বটে। কারণ যখন অভ্যুত্থান শেষ হলো তখন কিন্তু আমরা সেই অরাজনৈতিক ভ্যাকুয়ামের মধ্যে পড়ে গেছি। আমি রোকেয়া হলের পাশে দেখলাম একটা দেয়াল লিখন, নির্দলীয় সরকার চাই। নির্দলীয় সরকার কি জিনিস, এটা আমাকে বুঝান যে নির্দলীয় সরকার ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। এটা হলো আই হেট পলিটিক্সেরই একটা আপগ্রেডেড ভার্সন, যেটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে। নির্দলীয় কখনো কোনো সরকার হয় না। তো সুতরাং আমরা রাজনীতি নিষিদ্ধ করার কথা বলছেন এখানে ক্যাম্পাসে স্টুডেন্টরা। তো ক্যাম্পাসে যদি রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে অন্যান্য গণ ফোরামে, গণ পরিসরে, আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, আমি যদি প্রাইভেট স্পেসগুলোর কথা বলি, শিক্ষকদের কথা বলি, পেশাজীবী সংগঠনগুলির কথা বলি, সেখানে কেন রাজনীতি নিষিদ্ধ হবে না?
এবং যদি হয় তাহলে রাজনীতিটা হবে কোথায়? পল্টন আর ধানমন্ডি ছাড়া তো থাকলো না কিছুই রাজনীতি হওয়ার জন্য। তো আমরা সবাই তো বিসিএস না দিয়েও আমলা হয়ে যাব, মানে বিসিএস আমলারা যেরকম কোনো কথা বলতে পারে না রাজনীতি নিয়ে, আমরাও সেরকম কোনো কথা বলতে পারবো না। সুতরাং এটা একটা, এই যে অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, এই অরাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার ভাষায় অনুদিত করা যায় এবং নতুন রাজনৈতিক সংস্কার কিভাবে আনা যায় সেটা আমাদের ভাবতে হবে। আমাদের এই পপুলিস্ট স্লোগান বা পপুলিস্ট বয়ান, সেখানে সেই ফাঁদে পড়লে আমাদের সম্ভবত এটা উচিত হবে না, সেই ফাঁদে পড়াটা। সো এই দুইটা ব্যাপার আমার বলার ছিল, আরো অনেক ব্যাপার বলার আছে, সময় সংক্ষিপ্ত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ তুমি। এবার সত্যি ইলেকট্রিসিটি এসছে, সুতরাং আমি 2 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। আবার আমি তো ভাবছিলাম আমার পরে 6:04 বাজে। আমি একটু মাদিকণ্ঠী, ফলে একটু ঝামেলা হইতে পারে কথাবার্তা শোনার জন্য। হ্যাঁ, না ওইটাই আমি বলছিলাম যে আমার কথা বুঝতে একটু ঝামেলা হইতে পারে। আমি যথাসম্ভব কাছে যাই বলি না, তাইলে হয়তো বোঝা যাবে। আচ্ছা, আমি 5 তারিখের আগের যে বাংলাদেশ, সেটার মানুষজনরে আমি হচ্ছে যে 2-3টা ভাগ করতে চাই, 3টা বেসিক্যালি বলছিলাম যে 5 তারিখের আগের বাংলাদেশের মানুষজনরে 3টা ভাগ করতে চাই আমি। একটা হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ, দখলদার মাফিয়া, যেটা কমফোর্ট ফিল করে। অনেকে স্বৈরাচার বলার ভিতর দিয়া হাসিনার লুকাইতে চায় বলে আমি সন্দেহ করি, কিন্তু তারপরেও স্বৈরাচারও বলি, অসুবিধা নেই। এটা একটা। আর একটা হচ্ছে 30 বছরের নিচের মানুষ, 30 বছরের বেশি বয়সের মানুষ। ভাবটা করতে চাই এই কারণে যে ধরেন আমি 30 বছরের নিচের মানুষের কাছে কি কি এক্সপেক্ট করি, যত কিছুই এক্সপেক্ট করি না কেন, একটা এক্সপেকটেশন আমার নাই, সেটা হচ্ছে এলএমের এক্সপেকটেশন, যে তারা খুব ওয়াইজ হবে, এরকম কোনো এক্সপেকটেশন আমার নাই। এইটা তারা ইন্টেলিজেন্ট হবে, খুবই এক ধরনের কোশ্চেন করবে ইত্যাদি, ধরেন চোখ কান অনেক বেশি শার্প হবে, এরকম কতগুলো এক্সপেকটেশন আমার আছে। কিন্তু এলএমের এক্সপেকটেশন নাই। এলএমের এক্সপেকটেশন হচ্ছে আরও বয়সীদের কাছে, ইভেন 30 বছর থেকে অল্প বয়স বেশি না, ধরেন 60 বা তারও বেশি যে বয়সের যে মানুষজন, তাদের কাছ থেকে আমার একটা এলএমের এক্সপেকটেশন আছে। কিন্তু এই মুভমেন্টে আমি যেটা খেয়াল করছি, সবচেয়ে কম যেই মানুষজন, সেটা হচ্ছে এই যারা হচ্ছে যে এই যে সিনিয়র সিটিজেন যাদেরকে বলে, তারা আসলে কি করছে, ধরেন নাতিকে স্কুলে নিচ্ছে, বাজার করছে, মসজিদে আড্ডা দিচ্ছে, এই মানে সামহাউ তাদের মেবি মরার ভয় অনেক বেশি ছিল, যে কারণে তাদেরকে আমি আসলে অনেক কম দেখছি। এখন এই যে ব্যাপারটা, এটা সার্টেন কতগুলো ঘটনা ঘটাইছে। এই যে আমরা 30 বছরের নিচের লোকজনকে আসলে এটাকে ইনিশিয়েট করলো, হ্যাঁ, এটা ছাত্র বলেন, জনতা বলেন, হ্যাঁ, এটা ইনিশিয়েট করলো। এই ইনিশিয়েশনে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে 30 বছরের বেশি বয়স যাদের, তারা হচ্ছে আসলে এই 30 বছরের নিচের লোকদের শিল্ড হিসেবে ইউজ করছি পরের দিকে। হ্যাঁ, আবার চলে গেছে। আচ্ছা, আমাকে শুনতে পান? হ্যাঁ, আচ্ছা, 30 বছরের নিচের মানুষজনকে আমার মনে হয়েছে যে আমরা আসলে শিল্ড হিসেবে ইউজ করছি, যে তারা নামছে, ওরা তো মরতেছে, ফলে আমরা এবার নামতে পারি। এখন নামার ডাক, এটা তো আগেও অনেক ছিল। হ্যাঁ, মানে নামার ডাক এটা তো আগেও অনেক ছিল, কেন আসলে আগে নামে না? নামার ডাক কারা কারা দিত? ধরেন বিএনপি দিত, কখনো জামাত দিত, কখনো অন্যান্য দল দিত। যারা যারা হচ্ছে যে বেশি ইলেকশন চায় এবং ইলেকশন হচ্ছে একমাত্র ক্ষমতার লেজিটিমেসি দেয়, এটা যারা বিলিভ করে, সেই সব মানুষজন নামার ডাক অলওয়েজ দিতেছিল, কিন্তু লোকে নামে নাই। যেন বা হাসিনাকে তাড়ানো, এটা কেবলমাত্র হচ্ছে বিএনপির দরকার, জামাতের দরকার, অমুকের দরকার, অমুকের দরকার, এমনি ইন জেনারেল যাদেরকে জনতা বলতেছেন এখন, সেই জনতার দরকার নাই, এরকম একটা ব্যাপার সামহাও এটা ছিল। আমি জানি না এটা হচ্ছে যে কেন ছিল। এখন হাসিনা যেটা করছে সেটা হচ্ছে, ধরেন এদেরকে পুরো দোষ দেওয়ার বদলে হাসিনা যেটা করছে সেটা হচ্ছে যে কোনো ধরনের ডেমোক্রেটিক পলিটিক্সের সকল সম্ভাবনা সে বন্ধ করে দিচ্ছে।
এবং ক্ষমতা বদলাবার আর কোনো রাস্তা নাই, ইলেকশন বলে কিছু নাই, ভোট বলে কিছু নাই। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে ভোট হওয়ার কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট উইপন, কিন্তু হাসিনার বাংলাদেশে ভোট বলে আসলে কিছু ছিল না, ইলেকশন বলে কিছু ছিল না, ফলে কোনো রাস্তা নাই। এই যে রাস্তা না থাকা, এই রাস্তা না থাকার কারণে আসলে ধরেন যারা 30 বছরের বেশি বয়সে, যারা মোর ইলেমদার আমার মতে হওয়া উচিত, মানে তারা ইলেমদার তা না, বাস্তবে দেখতেছি 30 বছরের নিচে যারা, তারাই বেশি ইলেমদার। হ্যাঁ, ফলে আমরা যারা বয়স বেশি তাদের আমার মনে হয় যে স্বাধীনতা হওয়ার দরকার আছে এই ব্যাপারে, যে আমরা আসলে এই জিনিসটা কেন বুঝলাম না। হাসিনা এই কাজটা করছে এফেক্টিভলি, যে সমাজে ধরেন যে কোনো ধরনের আর কোনো স্পেস নাই, আপনি হচ্ছে যে কোনো ধরনের সকল সিভিল ওয়েতে ক্ষমতার কোনো হাত বদল হাসিনাকে কাটানোর আর কোনো অপশন রাখে নাই। মানে আমার মনে হচ্ছে যে আমার অভ্যাস নাই, তো ফলে হচ্ছে যে এটা আরও আমার হয়। ওকে, তো কইতেছিলাম যে তাহলে হাসিনা এই যে কাজটা করলো, এই কাজটার ফলে আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে সমাজে এখন যদি আপনার খেয়াল করেন পরে, মানে হচ্ছে যে এটার কনসিকোয়েন্স কী হবে এখনকার সময় সমাজে, এই যে যারা আমরা বয়স্ক তাদের মোরাল যে অথরিটি সেটা ভেঙে গেছে, যেই কারণে হচ্ছে মেবি এখন স্কুল কলেজ এরকম বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েট পরীক্ষা এরকম অনেকগুলো জায়গায় অনেকগুলো ঘটনা দেখতেছেন, যেটা হচ্ছে এটার কনসিকোয়েন্স। এখন আমরা তো আসলে ওদের কাছে শর্মিন্দা, আমরা যদি বাসায় যারা প্যারেন্টিং করেন তারা বুঝতে পারবেন যে বাসায় যখন ওদেরকে বলবেন এটা কর, বলবে যে তোমার কথা শুনবো কেন, তুমি তো আসলে কেউ না, মানে তুমি তো কিছু করো নাই, তুমি তো কিছু তোমার যখন দায়িত্ব ছিল তুমি তো সেটা করতে পারো নাই। এখন ধরেন মোরাল অথরিটি এটা হচ্ছে একটা পোস্ট মডার্ন পোস্ট স্ট্রাকচারালিস্ট অর্থে খুব খারাপ শোনায়, কিন্তু প্যারেন্টিংয়ের জায়গা থেকে এটা যে কত ইম্পর্ট্যান্ট সেটা আপনারা বুঝবেন যে কেন আপনার অন্যান্য স্পেসিসের সাথে যদি তুলনা করেন, মানুষের বাচ্চা হচ্ছে 18 তো দূরের কথা 36 বছরেও বড় হয় না, হ্যাঁ, কিন্তু ছাগল হচ্ছে হওয়ার পরেই 3টে লাভ দেয়। এই যে ব্যাপারটা, এই যে মানুষের সাথে এই যে ফান্ডামেন্টাল ডিফারেন্স, এইটা হচ্ছে এটার প্যারেন্টিং একটা অন্যরকম ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে এই জায়গায় এস্টাবলিশ করে। কিন্তু যেটা হয়েছে যে সমাজে এখন ওই ওই যেই মোরাল অথরিটি সেইটা পুরোপুরি নাই হয়ে গেছে, এবং বাচ্চারা যারা কম বয়সী, যারা হচ্ছে ধরেন তারা অপমানিত হইতে পারে, মোর ইমোশনাল ইত্যাদি। মানে আমি ভাবতে বলবো যে কেন পলিটিক্যাল পার্টিগুলা অলওয়েজ ইয়াংদের রিক্রুট করতে চায়, কারণ হচ্ছে যে ইয়াংরা তারা হচ্ছে যে ধরেন আপনার মরার ব্যাপারে, মানে তারা হচ্ছে যে ওইটা কেয়ারফুল থাকে না, এই অর্থে যে আমরা যত বড় হই তত আসলে চতুর হই, আমরা হচ্ছে যে গুলি কোন দিক দিয়ে আসছে এই ব্যাপারে আমাদের হচ্ছে যে একটা চোখ কান খোলা থাকে, আমরা হচ্ছে ধরেন দরজা জানালা বন্ধ করতে শিখি। এখন যারা কম বয়সী এটা তো কম শেখে, এই কারণে দেখবেন যে বিপ্লবী দলগুলো সবচেয়ে বেশি বাচ্চাদের টানাটানি করতে থাকে, কারণ হচ্ছে যে এটা দিয়ে বিপ্লব হচ্ছে তারা করে ফেলবে, এটা সুবিধা হবে, তারা হচ্ছে যে মরতে রাজি, বা হচ্ছে যে অত চতুর হয় নাই এখনো, এই যে ব্যাপারটা। তো এই যে ধরেন তাদের যেই ইম্পালসিভ যে বিহেভিয়ার, সেইটা যখন আসলে মোরাল অথরিটি ক্রিয়েট করে সমাজে, তখন যে ইমব্যালেন্সটা তৈরি হয় সেটা নিয়ে আমি ভাবতে বলবো। এবং আমার মনে হয় যে আমি আর সময় না নিয়ে শুধু এইটুকু বলি যে সামনের দিনে এইটা কীভাবে হচ্ছে যে আমরা রিগেইন করব, এবং আমরা হচ্ছে যে ধরেন কোনো ধরনের মুভমেন্ট ছাড়া, এই ধরনের কোনো মুভমেন্ট এবং খুনাখুনি ছাড়া, খুন হওয়া ছাড়া কিভাবে আমরা হচ্ছে যে আপনার একজন সরকারকে উঠাইতে পারবো বা নামাইতে পারবো, সেই অথরিটি আমরা কীভাবে পাবো সেটার একটা ব্যবস্থা আমাদের করা দরকার। নাইলে হচ্ছে যে এইরকম আপনার যে ইমব্যালেন্স এবং হচ্ছে যে যা হওয়া দরকার সেই জিনিসটা হবে না, এবং হচ্ছে যে সকল বাপমাই আসলে এই পেইনটা পাবেন বলে আমি বিলিভ করি আর কি। থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা। এখানে আসলে পরিবেশটা আজকে খুব বিরূপ মনে হচ্ছে। এই ধরনের আলোচনার জন্য যেরকম এসি থাকা দরকার এবং ঠান্ডা পরিবেশ থাকা দরকার, মানে ভালো সাউন্ড থাকা দরকার, সেরকম আমরা পাচ্ছি না। ফলে এরকম গুরুগম্ভীর আলোচনা আসলে করা খুব মুশকিল, কারণ আমি নিজেই ঘামছিলাম, আপনারাও ঘামছেন। এইটা দেখে আসলে এর চেয়ে আমরা বাইরে বসে
আলোচনা করলেও হয়তো ভালো ইয়ে হতো। তো এটা অনেক পুরানা একটা জায়গা, আরসি মজুমদার ব্রিটিশ আমলের একটা জায়গা, ফলে এখানে এরকম হতেই পারে, সবাই আমরা ধৈর্য ধরি। এখানে যে আলোচনা হচ্ছে এবং যারা বক্তারা আলোচনা করলেন, মোহাম্মদ আজমের বক্তব্য আমি অর্ধেক শুনেছি, তার প্রবন্ধটা মন দিয়ে পড়তে পারিনি আগে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা সবাই কোনো একটা জায়গায় ভুল করছি। কোনো একটা জায়গায় ভুল করছি হলো ব্যক্তিগত যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে আসলে বের হতে পারছি না। যে মতাদর্শ দিয়ে আমরা প্রি অকুপাইড, সেই জায়গাগুলো থেকে বের হয়ে গণ অভ্যুত্থান ব্যাপারটাকে আসলে মূল্যায়ন করতে পারছি না। এখানে আপনারা সবাই লক্ষ্য করবেন যে এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে 5 তারিখ থেকে আজ পর্যন্ত দেখবেন যে দেশের প্রত্যেকটা ব্যক্তি যার যার নিজের জায়গা থেকে বলছে যে এই আন্দোলন আমি করেছি, আমরা করেছি এবং এই আন্দোলন আমাদের মতো হওয়া দরকার। যেমন আমরা বলছি যে হ্যাঁ এই আন্দোলন সফল হয়েছে, ওকে, এখন হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, হ্যাঁ অন্যান্য ছোট জনগোষ্ঠী, তাদের অধিকারটা এখানে সমুন্নত রাখতে হবে, ওকে, এটা নিশ্চয়ই আমরা সমর্থন করি, আমরা বলি। আবার যারা বিভিন্ন ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী, তারা বলছে যে এই আন্দোলন আমরা সফল করেছি, এই রাষ্ট্র এরকম বৈচিত্র্যপূর্ণ হতে পারবে না, নতুন যে রাষ্ট্রটা তৈরি হবে সেটা হবে হলো ধর্মভিত্তিক। তারপরে ধরেন কোনো হয়তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাবছে যে এটা আমরা করেছি, আমরা হলো এটাকে আমাদের নিজেদের মতো করে শেপ দেব। এখন মানে প্রত্যেকেরই, কিছুক্ষণ আগে উমামা ফাতিমাকে বলছিলাম যে আমরা ওই কানাকানি করছিলাম যে এই পরিস্থিতিটা এখন কোথায় আছে, যে পরিস্থিতিটা হলো এমন একটা অবস্থায় আছে যে একটা বলকে প্রত্যেকেই, সমাজের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে টানা শুরু করছে। এইটা হলো যে, এবং এটার পরিণতি হলো যে এই বলটা ফেটে যাওয়া, যেটাকে আমরা কঠিন ভাষায় বলি প্রতি বিপ্লব, যে এইটা ফেটে গিয়ে এটা একটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর যেমন আপনারা সব জায়গায় ঢাকা ইউনিভার্সিটি ভিসি কে হবে, এখন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আছি, এখানে দেখবেন যে প্রত্যেকটা অংশ থেকে প্রস্তাব আছে এবং কারোর যুক্তি কিন্তু কম না, কারো অবদানকেই আমরা ছোট করে দেখতে পারবো না। তাহলে কি ঢাকা ইউনিভার্সিটি ভিসি নির্বাচন করা তো কোনোদিনই সম্ভব না। একটা প্রতিষ্ঠান তাহলে চলবে কিভাবে? এই যে সবার যদি আমরা এই তর্ক যদি করতেই থাকি তাহলে কিভাবে সম্ভব? এখন এইটাই স্বাভাবিক, একটা গণ অভ্যুত্থানের পরে এইটাই স্বাভাবিক যে সবাই ক্রেডিটটা দাবি করবে, এবং এইটা গণ অভ্যুত্থান হতে পেরেছেই এই কারণে যে সবার অবদান এখানে আছে। কিন্তু শেষ পর্যন্ত এখানে নেতৃত্বের ফোর্সটা অবশ্যই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কারণ আমরা জানি 16 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে আমরা নানান বিতর্ক আমরা করতে পারি, ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, মাফিয়া, নানান কিছু ইয়ে করতে পারি, কিন্তু সবচেয়ে সত্য যেটা সেটা হলো যে মানে 16 বছর ধরে, অন্তত 16 বছর টানা না হলে অন্তত 10-11 বছর ধরে আমাদের রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দলগুলো কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে যে তারা এই সরকারকে নামাতে চায়, তারা ভোটাধিকার চায়, নির্বাচন চায়, কিন্তু পরপর 3টা টার্মে তারা রাজনৈতিক কৌশলে ভুলের কারণে হোক, মানুষের কাছে অ্যাপিলের ক্ষেত্রে তাদের ব্যর্থতার কারণে হোক, তারা সফল হতে পারেনি। এখন
ছাত্রদের নেতৃত্বে এটা সফল হয়েছে এবং আমরা কিন্তু শুরু থেকেই মেনে নিয়েছি যে আমরা ছাত্রদের নেতৃত্বটাকে মেনে নিয়ে মাঠে নেমেছি, যে আমরা এতদিন চেষ্টা করলাম, আমরা যারা মানে শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এরা যখন মাঠে নেমেছিলাম আমাদের ডাকে কিন্তু এত মানুষ আসেনি। রাজনৈতিক দলগুলো যখন ডেকেছে তাদের ডাকেও কিন্তু সবাই নামেনি। এখন ছাত্রদের ডাকে সবাই নেমেছে। এখানে একটা জিনিস কিন্তু আমরা সবসময় বুঝতে ভুল করি, যে এই যে যখন ছাত্ররা বলে রাজনীতি নিষিদ্ধ বা আমরা হলো রাজনীতি চাই না, এইটার মানে আসলে কি, এই জায়গায় কিন্তু আমরা মানে এটা পড়তে সবসময় ভুল করি এবং আমরাও তাদের ভাষাগুলো অনেক সময় বুঝতে পারি না। যেমন তারা যখন সবচেয়ে আপনারা খুব বিস্মিত হয়ে যাবেন যে এই আন্দোলনের শেষ 2 দিনের আগে কিন্তু গণভবন ঘেরাও বা শেখ হাসিনার পদত্যাগের দাবিই ছিল না তাদের এজেন্ডার মধ্যে। তারা সর্বোচ্চ যেটা বলেছে 8 দফা এবং 9 দফা দাবির মধ্যে যে ফ্ল্যাকচুয়েট করেছে তার মধ্যে একবার ছিল যে শেখ হাসিনার ক্ষমা চাইতে হবে, আরেকবার ছিল যে ওই পয়েন্টটা নাই, মন্ত্রীদের কয়েকজনের পদত্যাগ এড়িয়েছিল। শেখ হাসিনার পদত্যাগের দাবি কিন্তু অটোমেটিক্যালি আসছে। মানুষ যখন শহীদ মিনারে সমবেত হয়েছে তখন কিন্তু তারা বলেছে শেখ হাসিনার পদত্যাগ চাই, তারপরে যখন অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসছে যে গণভবন ঘেরাও করতে হবে। এখন যে পুরো পয়েন্টটা বলছিলাম আমি আর বেশি সময় নেব না, এই যে মানে বলছে যে ছাত্র রাজনীতি চাই না, মানে এই কোড, এটা কিন্তু একটা কোড ল্যাঙ্গুয়েজ। ছাত্র রাজনীতি চাই না বলতে তারা সব সময় যেটা মিন করে সেটা হলো যে ছাত্র দখলদারিত্বের ছাত্র রাজনীতি চাই না। এখন তারা যদি বলে দখলদারিত্বের ছাত্র রাজনীতি চাই না, তখন কিন্তু একটা সরাসরি শত্রুতা বা চ্যালেঞ্জের জায়গায় চলে যায়, ফলে তারা বলে মানে ছাত্র রাজনীতি চাই না, কিন্তু রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা কিন্তু চলতে থাকে বা মানুষের যে রাজনৈতিক অভিব্যক্তি সেটা চলতে থাকে, কিন্তু দখলদারিত্ব হলে বা চাঁদাবাজির যে রাজনীতি সেটা থাকে না। আবার যখন বলছে যে নির্দলীয় সরকার চাই বা এরকম যখন বলে তখন তারা কিন্তু ওই জায়গাটাকেই মিন করে যে তারা হলো এমন একটা রাজনীতি চায় যেইটা 16 বছর ধরে আওয়ামী লীগ যে একটা অপশাসন চালিয়েছে তারা কোনোভাবেই ওইটা রিপিটেশনটা চায় না, ফলে তারা কিন্তু এটাকে একটা ল্যাঙ্গুয়েজে, একটা কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ করার একটা চেষ্টা করছে। তো আমরা অনেক সময় এই জিনিসটা বুঝতে ভুল করি, ব্যাখ্যা করতে ভুল করি এবং এটাকে ধরেন সরলভাবে নিয়ে কিন্তু আমরা উপস্থাপন করি। এখন শেষ যে প্রসঙ্গটা আমি বলবো যে আসলে আমরা যে মানে যে কৌশল নিয়ে চলছি সেই কৌশল আসলে সফল হবে না। সফল হবে না একটা জায়গা থেকে, যে আমরা যদি যারাই আন্দোলন করেছেন, যারা আন্দোলন করেছি, যারা আন্দোলন থেকে দূরে থেকেছি এবং কাছে থেকেছি, প্রত্যেককেই এখন কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। কারণ গণ অভ্যুত্থান একটা সাডেন ঘটনা, একটা মানে অসংখ্য ছাত্র শিক্ষার্থী জনতার মানে প্রাণদানের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু এই গণ অভ্যুত্থানকে যদি আমরা এর ফল যদি পেতে চাই তাহলে কিন্তু বিভেদ না, ওই একই রকম ঐক্য নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, না হলে এটা ধ্বংস হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকেই যার যার মতো করে টানতে চাই যে আমার লোকই এবং আমার লোকের মতই এখানে প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে আমরা আসলে সবাই ব্যর্থ হয়ে যাব। যারা সবচেয়ে শক্তিশালী তারা জয়ী হবে এবং আমরা কিন্তু সেই জায়গাটাতে ছিটকে পড়ে যাব। এটাই আমার শেষ কথা। অনেক ধন্যবাদ। ওই মাইকের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার নাই। এখানে তো অনেকে অনেক আলোচনা করতেছেন, এখন এটা হচ্ছে যে এটা একেবারেই হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে। আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই, মানে না বুদ্ধিজীবী বৃত্তিক জায়গাতে আছি না রাজনীতিক জায়গাতে আছি লিয়াজোতে। তো
ফলত এই দুইটা জায়গাতে অনেক রকম, মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয় নাই অনেকের কথা শোনার, যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি, গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি, পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরও অনেক জায়গাতে 3-4টা জায়গাতে পরিস্থিতি, কোনোটার সাথে কোনো মিল নেই। মিল নাই কেন আমি বলি, আমি ভাবছিলাম এই কথাটা শেষে বলবো, যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে 71-এ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এইটাকে বুঝা, আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে, সময়টাকে বুঝা, এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব। আমি যদি বলি যে আমাদের এখানে যে সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই, কিন্তু যেই গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে ভাবাদর্শিক বোঝাপড়া। এখন ধরেন না আমরা বলতেছি একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, আমাদের কোনো ওইভাবে আমরা একটা তুহিন এখানে বলে গেল যে নির্দলীয় বলতে কি বোঝাচ্ছে, বাট অথবা এটাই নতুন কিনা রাজনীতি কিনা নতুনভাবে, বা আরও অনেকে অনেক কিছু বলছে। বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিসের বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত, এবং আসলে সামনের লড়াইটার সাথে গণ অভ্যুত্থানের যে ধরেনা আপনার হচ্ছে 2 কি 3 সপ্তাহ যে সময়টা, শ্বাসরুদ্ধকর যে সময়টা, অথবা এর আগে পরে আরও কিছুদিন যদি বর্ধিত করি, অথবা অনেকেই বলতেছেন এখনও গণ অভ্যুত্থান পরিস্থিতি, আমিও মনে করি। তো এই সময়টায় আসলে আমরা কি ধরনের ভাবাদর্শিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনের রাজনীতি। আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন, মিনস কি বলতে আমি বলতেছি যে আপনার হচ্ছে ইডিওলজিক্যাল কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল। আজম স্যারের লেখায় দেখাইছেন যে ভাষাগত এজবালি ভাষাগত কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আপনার এখানে জনগণ যে ক্যাটাগরি এটা কিভাবে গঠিত হইল এটার একটা গুরুত্ব ছিল। এখন ধরেন আপনি এই যে ছোট ছোট সোভিয়েতগুলো ছিল এতদিন, এক একজন, এখন এখানে ধরেন আমি খুব বোধহয় এখানে 80% লোকরে আমি পার্সোনালি চিনি, মানে চিনি বলতে তাদেরকে আমি জানি যে লোকেট করতে পারবো যে কে কোন ইডিওলজিক্যাল পজিশনে, কে কোন কালচারাল পজিশনে বিলং করেন, কিন্তু তারা সবাই এখানে একযোগ হয়ে আছেন। এখন এখান থেকে আসলে সামনের কোয়েশ্চেনটা কি হবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল তর্কটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে। একটা আমি যখন বলতেছি নির্দলীয় মানে হচ্ছে আগের যে দলীয় ইকুয়েশন ওটার বাইরে আমি বেরোতে চাচ্ছি, আমি যখন বলতেছি অরাজনৈতিক আমি বলতে চাচ্ছি যে আগের যে রাজনৈতিকতা ওটার বাইরে বেরোতে চাচ্ছি, আমি যখন বলতেছি পোস্ট ইডিওলজি আমি বলতে চাচ্ছি যে আগের যে ইডিওলজিক্যাল লড়াইটা ছিল ওই লড়াইয়ের বাইরে আমি বেরোতে চাচ্ছি। বলতে এই যে নতুন মুহূর্ত, এই মুহূর্তটা কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক গবেষণার বিষয় না, এটা হচ্ছে সর্ট অফ আমি কি বলবো সজ্ঞার বিষয়, ইনটুইশনের বিষয়, যে আমরা যখন 20 দিনে ছিলাম আমরা কি আসলে কে কাকে কতটুকু শত্রু গণ্য করছি, আমাদের ভিতরে সংহতির আইডিয়াটা কেমন ছিল, আমরা কাকে বন্ধু গণ্য করছি, কাকে শত্রু গণ্য করছি, আমরা কাকে ইডিওলজিক্যালি ফাইট করছি, কাকে ইডিওলজিক্যালি আমাদের মিত্র মনে করছি। ওই 20 দিন 25 দিন 30 দিনের যেই আমাদের যেই রাজনৈতিকতাটা হয়েছে এটাকেই হচ্ছে যে আমাকে বারবার রিঅ্যানেক্ট করতে হবে, এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা। ওই থিয়েটারে কিছুদিন আমি কাজ করছি, ওখানে আমাকে একটা জিনিস বুঝায় যে, বা এটা আপনারা বুঝেন এখানে অনেকেই থিয়েটারের লোক আছে, রিঅ্যানেক্ট করা। আমরা যখন কালকে কিন্তু নাহিদ একটা কথা বলছে, আরেকবার গণ অভ্যুত্থানের দরকার হইতে পারে। আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে, এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও, যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে। এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক, এই কে নিয়ে যাবে রে, কে আমাদেরকে মেরে যাবে রে, এরকম না ঘটনা। ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যেই এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই 20-25 দিনে, ওই মোমেন্টটাকে আপনাকে রিঅ্যানেক্ট করে যাইতে হবে, পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার। ওই পুনঃমঞ্চায়নের জন্য কী ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ঢুকতে হবে, কী ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ঢুকতে হবে এবং কী ধরনের ভাবাদর্শিক তর্কে ঢুকতে হবে সেটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা বলছি যে বাংলাদেশটাকে আমরা সামনের জায়গাটাতে কোথায় নিয়ে রাখতে চাই, ওখানে যদি আমি বলি আমাদের একটা কথা নিয়ে অনেকেই তর্ক করতেছেন সিভিল সোসাইটিতে, এটা আমার খুব মজা লাগতেছে
যে সভ্যতাগত রূপান্তর বলতে আমরা কি বুঝাচ্ছি, আমরা কি এখানে কি আনতেছি না আনতেছি, এটা আসলে ঘটনা না। ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলছি যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ আছে, বাঙালি জাতীয়তাবাদ আছে, এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে, বা অনেকে কথাটাকে বলেন জাতিবাদ, যেটাই বলি, শুদ্ধ অশুদ্ধ আপনারা ঠিক করেন। তো এটা হচ্ছে যে এই দুইটা শব্দ, এই দুইটা যে গঠন হয়েছে, যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই যে দুইটা লড়াই, একদিকে আছে ইসলাম আর একদিকে আছে ইসলামফোবিয়া লড়াই, এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে, ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন, সিভিলাইজেশন স্টেটের মাঝখানে বসে আছেন। আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন? আপনি কি ৭১-এর যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে, এটা খুব খুব ভাইটাল কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা, গণচেতনা, ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে, ওই রাজনীতি দিয়ে কি আপনি টেনে নিতে পারবেন, নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে? সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন? আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট, দুইটা সিভিলাইজেশন, হ্যাঁ তাদের অনেক সংকট আছে, ওখানে কমিউনিস্ট পার্টি আছে, ওখানে আরএসএস আছে, বাট আপনি এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড় করাবেন, এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে, তাহলে ডিজে ভাই আপনাকেই মারবে। ডিজে ভাইয়ের কাজ না আপনার, এখানে বললে আবার শুনে ফেলবে ওরা, তো ডিজে ভাইয়ের কাজ না যে আপনাকে গুলি করা। ডিজে ভাই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি, তাদের কাজ বেসিক্যালি কি, রাষ্ট্র মানে কি বুঝি আমি, রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা শত্রু থাকবে, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই, প্রত্যেকটা রাষ্ট্রই তার, এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল তো, এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করবো, কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস, সে তার স্বার্থটা দেখবে। তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই। বলতো আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো? এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিলাইজেশন স্টেট দাঁড়ায় আছে, আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে, এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে, যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়াই থাকতে হবে, আবার কি জন্য দাঁড়াবো? আমি কি ৭১ দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কিনা? যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াইলো কেমন ৭১-এর উপরে? বলে তো আমি বলতেছি এগুলো হচ্ছে যে আপনাদেরকে রিএভালুয়েট করতে হবে, এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম, হিন্দু এইসব জিনিস আমি বলতেছি না। এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন, আমরা বেসিনে বসে আছি, বেসিনে আমাদের ল্যান্ডটা, আমাদের দেশটা বেসিন ল্যান্ড, এটা হচ্ছে একটা ধরনের সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে, সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে। এইটা কতটুকু শক্তির জায়গা? উই হ্যাভ ডিফারেন্ট, আমি বলছি দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড, ইসলামস বলতেছি, তো আমার এখানে একটা ইসলাম আছে, আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো? দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ, দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি। এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না। আমার এখানে যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে, এটাকে তো আমাকে ইনটেক্ট রাখতে হবে। এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি, সেকুলার আর সেকুলারিজম, এটা অনেক তর্ক আছে, তালাল আসাদে অনেকে পড়ে বেজে ফেলছে, কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই, আমি কি এই রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব, অনেকগুলো তর্ক আছে। বলতো আমি, এবং ওই সেকুলারিজমটা কি হবে? ওইটা কি ৭২ সংবিধানের সেকুলারিজম হবে, নাকি আমরা এখন যখন আমরা বলতেছি, আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, কিন্তু তর্কটা দেখেন, খেয়াল করেন, সবাই বলতেছে ৭২ সংবিধানের কন্টিনিউটি। আপনি ৭১ ধরতে পারেন, কিন্তু ৭২ আমি মনে করি ধরতে পারেন না। আপনাকে ৭২-এর ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে, এবং অনেকেই ক্রিটিক্যাল আছেন এখানে, রাজনৈতিক বর্গে অনেকেই ক্রিটিক্যাল আছে। বলতো ওই যে রাজনীতিক যে কাঠামোটা গঠিত হয়েছে, ওইটাকে তো আপনি চুড়ে ফেলতে চাচ্ছেন। চুড়ে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে, এটাকে আপনাকে তো আবার রিডিফাইন করতে হবে, এবং নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে, সেই সেকুলারিজম, এখন তো সেকুলার মানুষ, আপনি কি এখানে ধরেন আন্দোলন, আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি, আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক? আমরা কি করছি? আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও, বলে দাও যার ইচ্ছা হবে সে দোয়া পড়ুক। আমরা বলছি 1 মিনিট নীরবতা পালন করবে, যার ইচ্ছা সে দোয়া করুক। আপনি এতদিন কি করছেন? আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন। এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটারই বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ। এতদিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন, ওটারে হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল, আর হচ্ছে আওয়ামী লীগের একটা কাঠামো। তো
এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে, রাজনীতি নতুনভাবে করতে হলে আপনাকে প্রতিটা বর্গকে রিডিফাইন করে করে আগাইতে হবে। এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে, স্টেক সবারই আছে। এখন নাম ধরে ধরে বললে তো এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না। 100 জনের উপরে, আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে, এই যে আপনার প্রথম 210 জন যখন এলো, তখন এর ভিতরে 84 জন হচ্ছে দিনমজুর, একজন আছে দিনমজুর এখানে। তো কিসের জন্য? তা আপনি হুজুর মারা গেছে, মাদ্রাসার হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন, আছে কেউ এখানে? নাই। কিন্তু তো আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন, সেকুলার করবেন, করতে পারবেন না। বলে তো আপনাকে আমি এই জন্য বলতেছি, ওই জনগণের যেই চেতনা ওটা সেকুলারে, এটা নিয়ে দ্বিমত নেই। তো ওই চেতনাটাকে তো আপনাকে আবার রিএনেক্ট করতে হবে। ওই রিএনেক্ট করার প্রস্তুতিগুলো তো থাকতে হবে সোসাইটির ভিতরে, এবং ওই বোঝাপড়াটা থাকতে হবে। আমরা যখন কথা বলতেছি, আমরা বলতেছি যে সবাই এখানে কিন্তু এক ধরনের বিদ্বেষের ভাবের ভিতরে আছে। এখানে অনেক আওয়ামী লীগের লোক আসছে, আমি জানি, আমি চিনি অনেকটা, একেবারে আওয়ামী লীগের খাস লোক। ইভেন 5 আগস্ট তারিখে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছে, এরকম লোক এখানে আসছে, অনেকে আসুক। কিন্তু কিভাবে আপনি 71-এর পর রিকনসাইল করতে পারেন নাই দেশটাকে? আপনি 71-এর পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে, লুপ হোলসগুলো আছে, ওইটা বেয়ে বেয়ে ফেসিবাদ দাঁড়ায় গেছে। আপনি জামাত প্রশ্নটা আপনারা টিকে রাখছেন, বলো তো এখনো একই লুপ হোলস তৈরি হবে কিনা? আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব, নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন, ছাত্র নাগরিক কেন বলতেছে? বিকজ আমি স্টেট চাই, স্টেটে সিটিজেন থাকে, পিপল অবশ্যই থাকে। পিপল তো কাঠামো, প্রথমকার কাঠামো। আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসাবে, এটা নিয়ে আমরা আরেকটা তর্ক আরেকবার করবো। কিন্তু আমি বলতেছি যে এখানে আওয়ামী লীগের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন? আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং পেশিবাদকে টিকিয়ে রাখা হবে? এটা বিএনপির পেশিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। ফলে তো এই কোয়েশ্চেনগুলো আপনারা মাথায় রাখেন যে রিকনসিলিয়েশন প্রসেসটা কী হবে এই ন্যাশনের। এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে? এই দেশের মানুষগুলো এই যে 20 থেকে 25 দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে, এবং ওখানে কোনো বিভাজন ছিল না। ওই বিভাজন এই যে ছিল না, এটাকে আপনি রিএনেক্ট করবেন কিভাবে? আমি বারবার এই কথাটাই বলবো, রিএনেক্টমেন্ট নিয়ে ভাবতে হবে। এবং এখানে এখানে এই যে কথাগুলো বললাম, অনেক অগোছালো কথা বললাম, বেশি কথা বলেন নাই। কিন্তু আমি বলবো যে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা পাঠচক্র করছি যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে। সেটা হচ্ছে আমরা তখন দেখতাম যে বিএনপি 31 দফা দেয়, 28 দফা দেয়, এটা দফা দেয়, কিন্তু কোথাও সমাজ নিয়ে কথা নেই। সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত। রাষ্ট্র কি এমনি তৈরি হয়ে যায় বায়বীয় জিনিস? সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে। এখন আপনি সোশ্যাল পেসিজম রাইখা কেমনে আপনি রাষ্ট্রীয় পেসিজম দূর করবেন? সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা, সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে, এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে, এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে। সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কীভাবে পেসিস্ট মুক্ত করবেন? আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা করছি, এবং ওই জন্য আমরা 2টা টার্ম বলছি যে দায় ও দরদের সমাজ। ওগুলো টার্মিনোলজির খেলা, আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো। কিন্তু কথাটা এখানে যে মিলবো কিভাবে আমরা? আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে? আপনি যখন ইউক্রেন কোয়েশ্চেন আছে, শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই। আর আমি যখন এখানে ইউক্রেনের কোয়েশ্চেন আছে, বিএনপি আমেরিকাপন্থী, ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী। তো নেশনটা কোথায় দাঁড়ায় আছে? স্টেট বলতে যে জিনিস, স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনসাইলড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো। আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করে রাখতে হবে, ওইটা তো আমি রাখতে পারিনি। এবং এখনও আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে, রাখতে পারবো না। আমি কোনো রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক চেক দেন। আমি একটু আগে একজনের সাথে বলতেছিলাম ট্যাক্স পেন্ডিং কমিশন করেন, এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন, এরে ধরছি ওরে ধরছি, সবগুলোর একসাথে আজতে ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন, সবাইকে বিচার করেন, অন্যদেরকে ছেড়ে দেন, অন্যদের হয়রানি করা বন্ধ করেন। সিম্পল, এটা এত বড় কিছু না। এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে। এবং বিচার করার পরে সোসাইটিতে ওই লোকটাকে রিহ্যাবিলিট করতে হবে।
আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না যে যেখানে দেখবো কি 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 একটা শিবির ধরিয়ে দেওয়া যাবে। আমি কি বলবো ছাত্রলীগের এই কথা বললে এই রাষ্ট্র টিকবে নাকি? বলো তো। আমি বলবো যে আমি অনেক কথা অগোছালোভাবে বলছি। এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কনসিডারেশনের কন্টেম্পলেশনের বিষয়। সেলফ, আমি আরেকটা কথাও বলছি, সেলফ, আমরা ওই সময় সেলফ নিয়ে বলছি। এগুলো আমাদের ওই সময়ের এই বটতলায় বসে 20-30 জনের আড্ডা ছিল ওই সময়। ওখানে বলছি লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে, তাহলেও তো আপনি ফেসিবাদে দাঁড়াইতে পারবেন। আপনার লাইফ স্টাইলের ভিতরেও ফেসিজম আছে, ফলত আপনারা উপরি কাঠামো থেকে ফেসিজম দূর করবেন, সংবিধান সভা বানাবেন, বা মানে অনেক তো খেলা আছে, গঠন আরও অনেক কিছু করবেন। কিন্তু জনগণ, ব্যক্তিটা কোথায় আছে? ব্যক্তি মানুষের যে হাজার হাজার, এখানে অনেকে কথা বলতেছে, এই যে ভাই বললো ইম্পালসিভ হয়ে গেছে তরুণদের ইম্পালসিভ জিনিস। আরেকটা কথাও আছে এটার পিঠে, যে তরুণরা তো ট্রমাটাইজডও হয়েছে। ঢাকা শহরের লাখ লাখ, ঢাকা শহরের না, মফস্বল বিভিন্ন এলাকার তরুণরা ট্রমাটাইজড হয়েছে। আপনি তাদের ট্রমা কিভাবে ডিল করবেন? এই মানসিক স্বাস্থ্যের সমস্যা আপনি কিভাবে ডিল করবেন এই নতুন রাষ্ট্রে? বলে তো অনেক কোশ্চেন আছে, কিন্তু এই যে ব্যক্তি পর্যন্ত তো পৌঁছাইতে হবে। ব্যক্তি সমাজকে আমি পরিগঠন করলে আমি রাষ্ট্রকে এদিক ওদিক করতে পারবো, কিন্তু রাষ্ট্র আবার আমি সার্বভৌম করবো কিনা ওই তর্কেও আমাকে থাকতে হবে। রাষ্ট্রকে আমি আবার সার্বভৌম করে ফেলবো কিনা। বলে তো অনেক অগোছালো কথা বলে ফেলছি, ক্ষমা করবেন, আমি অনেক ছোট মানুষ। তো এতটুকুই কথা, আপনাদের সাথে আরও কথা হবে, কিন্তু আমি বলে রাখলাম যে আন্দোলনের ভিতর, গভর্নমেন্টের ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো তর্ক আছে যেটা আসলে খাপ খায় না। এই খাপ খাওয়ার জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেম পেজে থাকি, এবং বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমাদের যে স্বপ্নটা আছে স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে। এইটা যে এতদিন, আমি শুধু একটা কথা বলে শেষ করি, কেন আমরা সভ্যতা রাষ্ট্রের কথা বলতেছি। যতদিন আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে থাকবেন, ডিজেপি এনএসআই আপনাকেই মারবে। আর যদি আপনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রকে আপনি গ্লোবালে দাঁড় করাবেন, তাহলে ভিন্ন ঘটনা ঘটবে। এটা সিম্পল স্ট্র্যাটেজিক্যাল কথা। মানে আপনার আমার ঠিক করার কথা, আমি বাংলাদেশ রাষ্ট্রকে কোথায় দেখতে চাই। ঠিক আছে? আমি আসলে দুইটা কথা বলবো। আমি চেষ্টা করছি আজম ভাইয়ের কথা অনুযায়ী একটু লাউড করতে, কিন্তু তারপরেও পৌঁছাবে কিনা সেটা হলো যে ভাষার প্রশ্ন নিয়েই মূলত এই আলোচনাটার ইয়ে করা হয়েছে। তো এই ভাষার প্রশ্ন যেটা আজম স্যার যে পেপারে স্থাপন করেছেন, এই ভাষা আসলে আমাদের অনেক ভাষা মানে যে অ ক খ এইটা না, আসলে শিল্পের ভাষা, বিভিন্ন বিষয়ের ভাষা আসলে কি হবে, কিভাবে আমরা এই গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণকে আসলে ধারণ করব, সেটা আসলে প্রশ্ন। তো ভাষা দাঁড়ায়, যেমন ধরেন যে 71 থেকে 75-এর সময়ের যে নির্যাতন, সেই ভাষার ইয়েগুলো কি, সেই ভাষার যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলোর মধ্যে একটা হলো বাসন্তী, যে ওই সময়ে বাসন্তী বললেই ওই সময়টা ফিগার্ড হয়ে যায় যে বাসন্তী। হ্যাঁ, তারপরে আরেকটা হলো বাকশাল, এরকম কয়েকটা আছে। তো এই যে ফিগারেটিভ যে ল্যাঙ্গুয়েজগুলো তৈরি হলো, এইগুলো করলো কারা? এইগুলো করেছিল যারা, তারাই এখন আমাদের প্রতিপক্ষ। ঘটনাটা আসলে সেটা ঘটেছে যে 71-এ তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিতে পারে নাই, এবং 71-এর পরে আওয়ামী লীগের যে ন্যারেটিভ এবং শাসন, সেই শাসনের প্রতিবাদ কিংবা প্রতিরোধ কিংবা ভাষা দিতে গিয়ে তারা এইগুলোকে ওইভাবে সাজিয়েছিল কিংবা হাজির করতে পেরেছিল নানা তাৎপর্যে, যার ফলে আমরা 72 থেকে 75 এই অল্প সময়ের মধ্যেও ভাষা পাই। কিন্তু দেখুন যে 8 থেকে এই 24 এই বিশাল সময়ের মধ্যে ওরকম কোনো কিছু আমরা ওরকমভাবে হাজির করতে পারি না। কিন্তু আপনি দেখুন যে
1 থেকে 5 কিংবা 6 এই সময়ের হাও ভবন একটা ইমেজ, তারপরে হলো জজ মিয়া এক একটা ইমেজ, কিংবা এতিমের টাকা মেরে খাওয়া, এইগুলো হলো এক একটা সোসাইটির মধ্যে এগুলো দারুণভাবে ফাংশন করে। কিন্তু এই 14, 15, 16 বছরের মধ্যে এর চেয়ে বহু কিছু মানে দুনিয়ার মধ্যে হয় না এরকম ভয়াবহতম বিষয় ঘটে গেছে, কিন্তু তার কোনো ভাষা আসলে নাই, কোনো চিত্র ভাষা নাই, কোনো ফটোগ্রাফিক ভাষা নাই, কোনো মানে কবিতার ভাষা নাই, ফিকশনাল নাই, সিনেমেটিক নাই, ওইভাবে আসলে ভাষা আসলে নাই। তো এই জায়গাটাই আমরা কিন্তু ভাষার শক্তি যেটা রাজাকার শব্দের মাধ্যমে যে ভেঙে পড়লো, সেটা আজম স্যার খুব দারুণভাবে বলেছেন যে ওই যেগুলো আছে ওগুলোকে ভেঙে ফেলে এই ছাত্র গণ অভ্যুত্থানকে ধারণ করবে, এই ভাষা নির্মাণের কাজ আসলে কিভাবে হতে পারে, সেটাই আসলে এই আমাদের যে কি জুলাই গণপরিষদ সেটার আসলে মূল থিঙ্কিংয়ের জায়গা। তো এই জায়গাটাই আমরা আসলে মূল ফোকাসটা রাখতে চাই। আর এই আন্দোলনে কার স্টেক না স্টেক এইগুলোর ডিবেটও থাকবে, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের জায়গাটা আসলে এইটা হলো আমার ফার্স্ট ইয়ে। দ্বিতীয় কথা হলো যে রাজনীতি এবং বিরাজনীতি, এই বিরাজনীতিকরণের পক্ষে আমি বলতেছি, এটা হলো আমার অবস্থান। এইটার আমি একটু ব্যাখ্যা করি যে বাংলাদেশের ছাত্র সমাজের দ্বারাই এই বাংলাদেশ রাষ্ট্র গঠন সম্ভব হয়েছে, এবং পাকিস্তানের মধ্যে দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদের উত্থান সেটাও ছাত্রদের দ্বারাই ঘটেছে, ছাত্রদের ত্যাগের মাধ্যমে ঘটেছে। কিন্তু যেটা হয়েছে, ছাত্ররা হিস্ট্রির ড্রাইভিং ফোর্স হলেও, মানে পলিটিক্যাল ড্রাইভিং ফোর্স হলেও, প্রত্যেকটা পর্যায়ে ছাত্ররা প্রতারিত হয়েছে। ছাত্ররা রাষ্ট্রভাষা চেয়েছে, রাষ্ট্রভাষা পাকিস্তানের পর্যায়ে আসলে হয় নাই। সে অনেক কাব্য করেছে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এগুলো তো বিষয় না। সে আসলে চেয়েছিল তার স্বার্থ পাকিস্তান রাষ্ট্রে রক্ষিত হবে না যদি বাংলা রাষ্ট্রভাষা না হয়, সেটা কিন্তু ঘটে নাই, এবং সেইটা দুর্ভাগ্যজনকভাবে 71-এর পরেও ঘটে নাই, এখন পর্যন্তও ঘটে নাই সেভাবে। তার মানে হলো যে এটা সে প্রতারিত হয়েছে। 62-র রক্ত সে দিয়েছে, ওইটা থামিয়েছে, কিন্তু শিক্ষা নিয়ে তার যে সংকট ছিল, যে দাবি ছিল, সেইগুলোর বিষয়ে কিন্তু রাষ্ট্র আফটার ইন্ডিপেন্ডেন্সও ডিল করে নাই, সে প্রতারিত। 71-এর পর সংবিধানে লেখা ছিল যে পৃথিবীর নিপীড়িত জাতি সত্তার যে কোনো আন্দোলনে বাংলাদেশ রাষ্ট্র তার পাশে থাকবে, কিন্তু সে যখন ভিয়েতনামের পাশে দাঁড়াতে গেছে, এই রাষ্ট্রের পুলিশ তাকে গুলি করে মেরে ফেলছে। এবং যখন শেখ মুজিবের সরিয়ে ফেলেছে, শেখ মুজিবের পায়ে ধরে তাকে মাপ চাইতে হয়েছে। খেয়াল করুন, 82-তেও তাই ঘটেছে, 90-এও তাই ঘটেছে। কোনো দফা কোনো কিছু রাজনৈতিক সরকার গ্রহণ করে না। সেই জন্য আমি সব সময় বলে গেছি, এবার যদি কিছু হয়, ছাত্রদের ক্ষমতার কর্তৃত্বে থাকতে হবে, যে কোনোভাবে পাওয়ার ডিলিংয়ের মধ্যে যেভাবেই প্রসেস হোক না কেন, তাদের পার্ট যেতে হবে। এবং হিস্টোরিক্যালি এই আমাদের যে জাতীয় রাজনীতি, সেটা হলো সুবিধাবাদী, ডান বাম নির্বিশেষে। ডানের সুবিধা হলো যে সে গেস্ট রুম করে, বামের সুবিধা সে স্পয়েলড করে, জীবনটাকে একদম করে ছিবড়ে বানিয়ে ছেড়ে দেয় রাজপথে। প্রত্যেকটা রাজনৈতিক প্রোগ্রামে তাকে যেতে হবে, শ্রমিকের, কৃষকের, তাঁতির, মুটের, মজুরের, জেলের, সব জায়গায়। অথচ সে হলে ঢুকতে পারবে না, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে করিডোরে হাঁটতে পারবে না, এইটা নিয়ে তার মাথা। সে দিনে ঘুমাতে পারে না, রাতে ঘুমাতে পারে না, তার বিছানা নাই, এটা নিয়ে তার কথা নাই। সে জেলে, মুটে, মজুর, ওই আদমজি, ওই যশোর, খুলনা, সব জায়গায় তাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। এবং এইভাবে তাদের একটা বিশাল সময় তাদের পতিত অবস্থায় গেছে, কিন্তু কোনো অর্জন, ওই অর্থে পলিটিক্যাল কোনো অর্জন নাই। এই পর্যায়ে যে বিরাজনীতির কথা বলা হচ্ছে, এটাকে আমি বলবো যে এটা সঠিক তথ্য না।
আমি রাজনীতি করতে চাই না, আজকে আমরা এই ঘরে আমরা রাজনীতি করতে চাই না, এটা কি রাজনীতি না বিরাজনীতি? তাহলে এটা আপনি বিরাজনীতি বলছেন কোন 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 ইয়েতে, কোন তত্ত্বে বলছেন? তার মানে হলো যে ওরা একটা রাজনীতিতেই আছে, যেই রাজনীতি ইন্ডিকেট করছে, মাহফুজও যেভাবে বলছে যে তার ভাষা আপনি পড়তে পারছেন না। তো এই রাজনীতি দিয়েই ওরা শেখ হাসিনাকে ফেলেছে, আপনার রাজনীতি দিল। শেখ হাসিনা 3 বার ঘাড়ে ধরা খেয়েছে, সেটা হলো বিরাজনীতির কাছে, সেটা হলো ভ্যাট আন্দোলন, আপনাদের রাজনীতিটা, আপনাদের ইনভলভমেন্ট ছিল। কোটা সংস্কার আন্দোলন 18, নিরাপদ সড়ক আন্দোলন, কিংবা এই 24-এর আন্দোলন, প্রত্যেকটা জায়গায় যে রাজনীতিকে আপনারা রাজনীতি বলছেন সেই রাজনীতির কাছে সে মাথা নত করে নাই, কিংবা এই যে পালিয়ে গেল সেটাও সেই রাজনীতির কাছে না। সুতরাং বাংলাদেশ রাষ্ট্রকে যদি আগামী দিনে যে রাষ্ট্রের কাছে আমরা যেতে চাচ্ছি, একটা ইনক্লুসিভ রাষ্ট্র, অনেকগুলো প্রশ্ন ডিবেট করে আমরা যেতে চাই, সেই রাষ্ট্রকে যদি আমরা নির্মাণ করতে চাই, ছাত্ররা যে রাজনীতির কথা বলছে আমি সেই রাজনীতির সাথে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাখালদা